বিভিন্ন রকম ডোজেজ ফর্ম, তাদের আইডেন্টিফিকেশন, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ড্রাগস ফর ড্রাগস, হোয়াট ইজ ড্রাগ? এর আগের দিন হয়তো পড়ানো হয়েছে তোদের যে ড্রাগ ইজ এ সাবস্ট্যান্স অর প্রোডাক্ট হুইচ ইজ ইউজড, অর পড়েছিস ওকে, ইন্টেন্ডেড টু বি ইউজড আলটিমেটলি ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট, তাই তো? আর মধ্যখানে কি ছিল? টু মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল স্টেট অর প্যাথোলজিক্যাল কন্ডিশন ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট, তাই তো? তা সমস্ত ড্রাগের ফিজিক্যাল ফর্ম এক নয়, অ্যান্ড নট অ্যান ইউনিফর্ম অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিওর বলতে পারিস, কোনো ইউনিফর্মিটি নেই, কোনোটা সলিড ফর্ম, কোনোটা লিকুইড ফর্ম, ফিজিক্যাল ফর্মটা ডিফার করে ডিপেন্ডিং অন দ্য ড্রাগ, তাদের ফিজিক্যাল নেচার, কেমিক্যাল নেচার অ্যান্ড আদার ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্ট অলসো, ঠিক আছে? একই ড্রাগ, ইট ক্যান বি গিভেন for elders as a tablet form or capsule form, but it cannot be given to a children or to a child below the age of 5 years in that form, a tablet form or capsule form এ দেওয়া যায় না বাচ্চাদের ক্ষেত্রে। কোমাটোস পেশেন্ট যদি থাকে তাদের ক্ষেত্রে ড্রাগ ডেলিভারি আলাদা। এল্ডারলি পেশেন্ট যাদের হয়তো ফিজিক্যাল ইনএবিলিটি রয়েছে, ডিফারেন্ট এইলমেন্টসের জন্য তাদের বিভিন্ন রকম অসুবিধা হয়, ফিজিক্যাল প্রবলেম হয়, তাদের জন্য ড্রাগ ইউসেজটা আলাদা, ড্রাগ ফর্মুলেশন আলাদা। তো সেই জন্য বলছে হোয়াট আর দ্য ডিফারেন্ট, দেয়ার আর ডিফারেন্ট ডোজেজ ফর্ম, মানে ফিজিক্যাল ফর্ম, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, বা অ্যারোসলাইজড হতে পারে, অ্যান্ড দেয়ার ইজ ডিফারেন্ট রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তো আলাদা। তাদের ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে, কিছু, কোনোটাই ফুল প্রুফ নয়, কোনোটাই 100% ভালো 100% খারাপ এরকম কিছু নয়, সবারই নিজস্ব কিছু অ্যাডভান্টেজও রয়েছে, কিছুটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, ঠিক আছে? তাহলে সেইগুলো আছে। মোস্ট কমন ফর্ম অফ ড্রাগ, হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ড্রাগ? সলিড ফর্ম, লিকুইড ফর্ম অর সলিড ফর্ম? সলিড ফর্ম কোন রুটে দেওয়া হয়? কমনলি মোস্ট কমন রুট হচ্ছে প্রেফার্ড রুট, বা মোস্ট কমন, মোস্ট কনভেনিয়েন্ট, মোস্ট ইজি টু ইউজ, সেটা হচ্ছে ওরাল রুট। যদি ইন্ট্রাভেনাস রুট হয় তাহলে প্রবলেম কি হবে? হোয়াট আর দ্য ইন্টারভেনশন প্রসিডিওর রিকোয়ার স্টেরাইল কন্ডিশনস, বিভিন্ন রকম কন্ডিশন, স্টেরাইল কন্ডিশন লাগবে, রিকোয়ার্ড এক্সপার্টিস টু অ্যাডমিনিস্টার দ্য ড্রাগ। ওরাল খেতে কোনো এক্সপার্টিস লাগে না, কিন্তু আইভি বা আইএম, ইন্ট্রাভেনাস অর ইন্ট্রামাসকুলার ড্রাগ দিতে দেয়ার ইজ সাম এক্সপার্টিস ডিপেন্ডিং অন কোন রুটে দেওয়া হচ্ছে। আইভিতে দিতে একরকম এক্সপার্টিস, আইএম এ দিলে মোটামুটি ক্রুডলি কিছুটা হলে চলে। সাবকিউটেনিয়াস রুটে দিতে অতটা এক্সপার্টিস লাগে না, বাট ইন্ট্রাডার্মাল রুটে ড্রাগ দিতে গেলে দেয়ার ইজ সাম এক্সপার্টিস, স্পেসিফিক এক্সপার্টিস লাগে, ঠিক আছে? সবাই ইন্ট্রাডার্মাল রুটে দিতে পারবে না। তাহলে মোস্ট কমন রুট হচ্ছে সেটা ওরাল রুট। ওরাল রুটে মোস্ট কমন কোন ফর্মে ড্রাগ যায়? সলিড ডোজেজ ফর্মের মধ্যে যদি দেখা যায় তাহলে ডিফারেন্ট কি কি রয়েছে, একটা হচ্ছে ট্যাবলেট ফর্ম, মোস্ট কমন ফর্ম, আর রয়েছে কি ক্যাপসুল, আরেকটা ফর্ম, আর কি রয়েছে আরেকটা দেখবি, হয়তো কম দেখবি, বাট পাউডার ফর্মেও ড্রাগ রয়েছে, তাই তো? পাউডার ফর্মে কোনো ড্রাগের নাম বলতে পারবি? পাউডার ফর্মে কোনো ড্রাগ দেখেছিস? ট্যাবলেট ফর্মে কোনো ড্রাগের নাম বলতে পারবি? ওআরএস, ওআরএস এর ফুল ফর্ম কি বলতে পারবি? সলিউশন যদি হয় তাহলে পাউডার ফর্মে কি করে হলো? সলিউশন, হ্যাঁ, ভিটামিন ভিটামিন ডি, ভিটামিন ডি, হ্যাঁ পাওয়া যায়, ডিভাইডেড পাউডার ফর্মে পাওয়া যায় ভিটামিন ডি। ভিটামিন ডি এর বিভিন্ন ফরম্যাট রয়েছে, তার মধ্যে ভিটামিন ডি একটা আছে, ঠিক আছে? এরকম, ঠিক আছে? ওআরএস এর ফুল ফর্ম বেসিক্যালি ওরাল রিহাইড্রেশন সল্ট,
তারপরে সেটাকে কনস্টিটিউট করার পর, রিকনস্টিটিউট করার পর 1 লিটার জলে গোলার পর সেটাকে বলা হয়, যে অ্যামাউন্টটা থাকে WHO, লো অসমোলারিটি ওআরএস যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে জলে গোলার পর যে অ্যামাউন্টটা দেওয়া থাকে সেটা 1 লিটারের জন্য দেওয়া থাকে, প্রেসক্রিপশনটা থাকে। সেই ডিরেকশন অনুযায়ী গোলার পর যেটা হয় সেটা হয় ওরাল রিহাইড্রেশন সলিউশন, দেন সলিউশন। কিন্তু কমনলি যেটা হয় সেটা হচ্ছে যেটা ইলেকট্রাল পাউডার নামে পাওয়া যায়, দ্যাট ইজ ওরাল রিহাইড্রেশন সল্ট, সল্ট হিসেবে পাওয়া যায়। তাহলে এবার হচ্ছে ট্যাবলেট ফর্ম। এবার ট্যাবলেট ফর্মের, ট্যাবলেটের মধ্যে কি শুধু ড্রাগই থাকে? ধর কোনো একটা ড্রাগ এখানে রয়েছে, এটা মানে মিথাইল কোবালামিন ও ফ্ল্যাবক্সের ট্যাবলেট, যাই হোক একটা XYZ ট্যাবলেট আছে। কি ড্রাগ এখনো পর্যন্ত ড্রাগটা পড়ানো হয়নি, তাই তো? পার্টিকুলার কোনো ড্রাগ পড়ানো হয়নি। ধর কমন ড্রাগ, খুবই কমন ড্রাগ যেগুলো ভেরি কমনলি ইউজ হয়, তার মধ্যে একটা ড্রাগ হচ্ছে প্যারাসিটামল, খুব কমন ড্রাগ। বা কোনো টাইপের PPI মানে প্রোটন পাম্প ইনহিবিটর, ধর প্যান্টোপ্রাজল, যেগুলো কমনলি বাজারে কিনতে পাওয়া যায়, ওভার দ্য কাউন্টার, ইজি টু অ্যাভেলেবিলিটি, ইজি টু অ্যাকুয়ার আর কি। What is the difference in paracetamol and Dolo? প্যারাসিটামল, ইট ইজ দ্য, আসছে এর আগের দিন তো ক্লাসে ছিলি তো? ছিলিস না, তাহলে ক্লাসে না থাকলে কি করে জানবি? there is 3 name one drug, ড্রাগের তো একটা পার্টিকুলার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে, there is one active ingredient, one or maybe more than one active ingredient, active ingredients এর there is some, তার একটা কেমিক্যাল স্ট্রাকচার আছে, there is some chemical structure for that particular molecule, কেমিক্যাল স্ট্রাকচারের উপর যে নাম হয় সেটাকে বলা হয় ইউপ্যাক নেম, তাই তো? ইউপ্যাক নেম কেমিস্ট্রিতে পড়েছিস তোরা? ইউপ্যাক নেম, দ্যাট ইজ দ্য কেমিক্যাল নেম। নেক্সট যেটা হচ্ছে সেটা হয় বলা হয় নন প্রোপ্রিয়েটারি নেম, ঠিক আছে? নন প্রোপ্রিয়েটারি নেম, অর যেটাকে বলে জেনেরিক নেম। নন প্রোপ্রিয়েটারি নেম অর জেনেরিক নেম একটা, আর আরেকটা যেটা নাম আছে দ্যাট ইজ কল্ড ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম, ঠিক আছে? তাহলে আজকে P65, তো ডোলো 650, ক্যালপল 650, এরকম আরো অনেক ড্রাগ আছে, আরো অনেক নাম আছে। তাদের এইগুলো যে নামগুলো বললাম, দিজ আর অল ব্র্যান্ড নেম অর ট্রেড নেম, ট্রেড নেম। যেটা তুই বললি প্যারাসিটামল, প্যারাসিটামল ইজ দ্য নন প্রোপ্রিয়েটারি নেম অর জেনেরিক নেম। কিছু কিছু জায়গায় নন প্রোপ্রিয়েটারি নেম আর জেনেরিক নেমের মধ্যে, জেনেরিক নেম যেটা আছে অ্যাসিটামাইনোফেন, দ্যাট ইজ এ নেম, that can also be এটা কেমিক্যাল নেম, বাট ইট ইজ নট অ্যান ইউপ্যাক নেম। ইউপ্যাক নেম হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারের উপর যেরকম ভাবে করা হয় কেমিস্ট্রিতে নামকরণ, হাউ যে কোনো একটা নাম কিভাবে নামকরণ করা হয় সেটার উপর ডিপেন্ড করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইউপ্যাক নেম। তাহলে কেমিক্যাল স্ট্রাকচারের উপর কেমিক্যাল নেম, তারপরে নন প্রোপ্রিয়েটারি নেম অর জেনেরিক নেম, দ্যাট ইজ দ্য প্যারাসিটামল, and then there is brand name or trade name, that is the Dolo 650 ball, Calpol 650, Calpol 500, anything. That depends on active ingredient, ঠিক আছে? এটা হচ্ছে, that is the difference, ঠিক আছে? এবার কোন একটা ট্যাবলেট ফর্ম, ট্যাবলেট ফর্মের মধ্যে কি শুধুমাত্র ওই তো ডোলো 650 বল, ক্যালপল 650 বল, তার মধ্যে শুধু ক্যালপল বা প্যারাসিটামলটাই রয়েছে শুধু 650 মিলিগ্রাম, নাকি আরো অন্য কিছু আছে? হ্যাঁ, বাইন্ডিং এজেন্ট আর inert substance, most of them are inert substance that do not produce any therapeutic effect, positive or negative, on the subject or those who consume it or the recipient, তাদের উপর কোনো রকম এফেক্ট ফেলবে না, পজিটিভ বা নেগেটিভ মোস্ট লাইকলি। কি কি থাকে apart from the active ingredient, what are the other constituent of a tablet formulation drug? হ্যাঁ হ্যাঁ, প্রিজারভেটিভস থাকতে পারে, জেনারেলি মোস্ট কমনলি যেগুলো যেগুলো থাকে সেগুলোকে একটাকে বলা হয় ফিলার আর ডাইলুয়েন্ট, যেটাকে দিয়ে ফিল করা হয় আর সেটা ড্রাগটাকে কিছুটা ডাইলুটও করে দিচ্ছে ওটার মধ্যে, ফিলার আর ডাইলুয়েন্ট বলতে পারিস, ফিলারও বলতে পারিস, ডাইলুয়েন্টও বলতে পারিস।
আর কি কি থাকবে, একটা থাকে বাইন্ডিং এজেন্ট, যেটা বললাম বাইন্ডিং এজেন্ট। আর কি থাকবে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, যেটা ড্রাগকে ডিসইন্টিগ্রেট করতে হেল্প করবে, ড্রাগ যেটা হেল্প করবে, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। দেন তারপরে কি থাকবে লুব্রিক্যান্ট। এবার কেন কোনটা লাগে সেটা পরে বলছি। এরপরে আছে কালারিং এজেন্ট, কোটিং এজেন্ট অ্যান্ড ফ্লেভারিং এজেন্ট। দিজ আর দ্য অল মোস্ট ক্রাইটেরিয়া। কিছু গ্লাইড্যান্ট থাকে, এরপরে আরো অন্যান্য জিনিসপত্র থাকে। দেখেন এবার কালারিং এজেন্ট যদি দেখিস, কালারিং এজেন্ট দেখবি মোস্ট অনেকগুলো ড্রাগের পেছনে কোথাও লেখা থাকে ইট ইজ কম্প্যাটেবল টু দ্যাট নর্মস, অর মেবি মোস্ট কমনলি যেটা পাবি টাইটেনিয়াম ডাইঅক্সাইড কালারিং এজেন্ট হিসাবে থাকে, যে কোনো ট্যাবলেটে দেখতে পারবি। দেখ পেছনে লেখা আছে, দেখেন কালারিং এজেন্ট, ঠিক আছে। টাইটেনিয়াম ডাইঅক্সাইড মোস্ট কমনলি থাকে, আরো অন্যান্য কিছু থাকে, ঠিক আছে। কালারিং এজেন্ট, কোটিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, lubricating agent, binder, filler and disintegrating agent. These are the things, or these are the substances that incorporated with drug with solid dosage form along with the active ingredient. These are not active ingredients. তো প্রথমে হচ্ছে ফিলার হিসেবে আমরা কি কি ইউজ করি, অর ফিলার এজেন্ট অর ডাইলুটিং এজেন্ট, সেগুলো মোস্ট কমন যেগুলো থাকে দ্যাট ইজ মাইক্রোক্রিস্টালিন সেলুলোজ, ল্যাকটোজ, স্টার্চ, ক্যালসিয়াম ডাইবেসিক ফসফেট। দিস আর দ্য মোস্ট কমনলি ইউজড ফিলার এজেন্ট অর ফিলিং এজেন্ট অর ডাইলুটিং এজেন্ট, ঠিক আছে। দিস আর দ্য মোস্ট কমনলি ইউজড। নেক্সট যেটা হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে আমরা কমনলি কি ইউজ করি, what are the most common lubricant we use nowadays for any purpose? লুব্রিকেশন হিসেবে আমরা কি ইউজ করি, অয়েল ইউজ করি, এখানেও তাই। বা অনেক জায়গায় দেখবি অয়েলের জায়গায় কিছু কিছু জায়গায় হাতে আংটি আটকে গেছে কারো, অনেকে রিং পরে আটকে গেছে খুলছে না, কি করে দেখেছিস, সাবান দেয়। তাহলে এখানে তার মধ্যে স্টিয়ারিক অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, সেটাও বলতে পারি অয়েলি টাইপ, মেটালিক স্টিয়ারিক অ্যাসিড, ভেজিটেবল অয়েল, ট্যাল্ক, দিস আর দ্য কমনলি ইউজড লুব্রিকেটিং এজেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে বাইন্ডিং এজেন্ট। আর লুব্রিকেটিং এজেন্ট কেন ইউজ করা হয়, ওয়াই ইট ইজ ইউজড লুব্রিকেটিং এজেন্ট ইউজ করা হয় যাতে কোনো একটা ট্যাবলেট তাকে একটা ফর্ম করতে গেলে কোনো একটা কাস্ট লাগে বা ডাই লাগে। ডাই মানে কি, ডাই মানে ডাইস বা কালার ডাই নয়, ডাই মানে ছাঁচ। সন্দেশের দোকানে দেখেছি, মিষ্টির দোকানে ছাঁচ থাকে, তার ভেতরে সন্দেশটা পুরো প্রেস করে দেয়, সেই শেপে হয়, ঠিক আছে, দ্যাট ইজ ডাইস বলে, ডাই আর কাস্ট, ঠিক আছে। তাহলে সেই কাস্টের সাথে যেন ড্রাগের আটকে না যায়, সেজন্য লুব্রিকেন্ট। সেখানে যদি তেল দিয়ে দেওয়া হয়, দেখবি বিভিন্ন জায়গায় ইউজ করা হয় যে কোনো একটা কিছু থেকে ছাড়াতে আগেই তেল দিয়ে দেওয়া হলো যাতে পরে ছাড়ে। যেমন কমনলি কিসে ইউজ করা হয়, কেক যারা তৈরি করে তলায় কি দেয়, বাটার পেপার দেয়, যাতে কেকটা উঠে চলে আসে, কোনো রকম রেমন্যান্টস বা কিছু চারিদিকে ছড়িয়ে না থাকে। এবং এখানেও লুব্রিকেটিং এজেন্ট হিসাবে এই জিনিসগুলো ইউজ করা হয় ফর দিস পারপাস, যাতে ডাই বা কাস্টের সাথে বা যেটা ট্যাবলেটের যে আমাদের ইউজ করা হয়, বিভিন্ন রকম কভারিং ইউজ করা হয়, ঠিক আছে। এই যে ফর্মগুলো আছে এগুলো এক একটা নাম আছে, ব্লিস্টার প্যাকেজ, অ্যালু প্যাক, এগুলো ইউজ করা হয় সেইগুলো যাতে আটকে না যায় ড্রাগগুলো, সেই জন্য এই এজেন্টগুলো ইউজ করা হয়, লুব্রিকেটিং এজেন্ট, ঠিক আছে। এবার হলো ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ডিসইন্টিগ্রেটিং এজেন্ট কেন লাগে, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট কেন লাগবে, যদি ড্রাগটা যদি খুব টাইটলি বাউন্ড অবস্থায় থাকে তাহলে ভেতরে গিয়ে যদি রিলিজ না হয়, ইফ দ্য ড্রাগ ইজ নট রিলিজড ইন দ্য ইন্টেস্টাইন অর জিআই সিস্টেম, হাউ দে উইল অ্যাক্ট ইন আওয়ার বডি, যদি রিলিজই না হয় তাহলে সেইটাকে ফেসিলিটেট করার জন্য ডিসইন্টিগ্রেটিং এজেন্টস আর ইউজড টু ফেসিলিটেট দ্য ডিসলিউশন বলতে পারিস, টু ফেসিলিটেট dissemination of the drug, to dissolve the drug, for the dispersion of the drug,
এইগুলোর জন্য ডিসইন্টিগ্রেটিং এজেন্টস আর রিকোয়ার্ড। ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসেবে কি কি ইউজ করা হয়? কার্বক্সিমিথাইল সেলুলোজ, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ, মিথাইল সেলুলোজ, ঠিক আছে। এছাড়া অ্যাকাশিয়া, জিলাটিন, সুক্রোজ, পভিডন অ্যান্ড হাইড্রোলাইজড স্টার্চ পেস্ট, এছাড়াও আরও অনেক কিছু আছে। দিস আর দ্য কমনলি ইউজড ডিসইন্টিগ্রেটিং এজেন্ট অ্যান্ড দিস আর রিকোয়ার্ড ফর দিস পারপাসেস, ঠিক আছে। লুব্রিকেটিং গেল, ডাইলুয়েন্ট গেল, বাইন্ডার। এবার হচ্ছে বাইন্ডার। বাইন্ডার এজেন্ট কেন লাগবে? যদি ড্রাগটাকে বাইন্ড না করে তার মানে দুটো জিনিসই লাগছে, কারণ বাইন্ডারও লাগছে আবার একটা ডিসইন্টিগ্রেটিং এজেন্টসও লাগছে। বাইন্ডার লাগছে কেন? যাতে ট্যাবলেটটা এই যে ফর্মে আছে রাখলে যাতে খুলে না যায়। এক্সটার্নাল ময়েশ্চারে রাখলে সেটা আলাদা ব্যাপার, এক্সটার্নাল এনভায়রনমেন্টে রাখলে অনেক কিছু হতে পারে, তাই না? মোস্টলি যাতে এটা ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, সেই জন্য একটা বাইন্ডার কিছু কিছু লাগছে। বাইন্ডার হিসেবে মোস্ট কমনলি যেটা হয় ইউজ করা হয় স্টার্চ অর কেমিক্যালি মডিফাইড স্টার্চ, দিস আর ইউজড মোস্ট কমনলি অ্যাজ বাইন্ডার্স। এছাড়া আর কি কি ইউজ করা হয়? সেলুলোজ, অ্যালজিনিক অ্যাসিড অ্যান্ড ক্রসলিঙ্ক পভিটন, দিস আর ইউজড ফর এ বাইন্ডিং এজেন্ট। তাহলে এইগুলো থাকে ট্যাবলেটের ভেতরে। এবার কালারিং, কোটিং অ্যান্ড ফ্লেভারিং এজেন্ট। কালারিং এজেন্ট কি জন্য লাগবে? ফর দ্য আইডেন্টিফিকেশন, মেইনলি ফর দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য ড্রাগ, আইডেন্টিফিকেশন। নেক্সট, ফ্লেভারিং এজেন্ট কেন লাগবে? হোয়াই ফ্লেভারিং এজেন্ট ইজ রিকোয়ার্ড? যাতে ইনক্রিজ দ্য প্যালেটেবিলিটি অফ দ্য ড্রাগ, যাতে ড্রাগ যদি মুখে নেওয়ার সাথে সাথে কারোর বমি পেয়ে যায় গন্ধের জন্য, নজিয়া ভমিটিং ইনডিউস করে দেয়, দ্যাট উইল প্রবলেম, দ্যাট ডাজ নট স্যাটিসফাই দ্য ইউজ অফ দিস ড্রাগ, ইউজ অফ দিস ডোজেজ ফর্ম। তাহলে সেইখানে একটা ব্যাপার থাকছে যে আমাদের কেন আমরা ইউজ করবো। কাদের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট? বাচ্চাদের ক্ষেত্রে টেস্টের ব্যাপারটা বেশি, ঠিক আছে। বিকজ বাড়ি যদি টেস্ট হয় কিছুতেই খাবে না, ঠিক আছে। বড়রা তাও অ্যাকসেপ্ট করে নিলেও নিতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তা একদম অ্যাকসেপ্ট করবে না। সেখানে কালারেরও একটা ব্যাপার ছিল যে অ্যাট্রাকটিভ কালার, তাহলে একটুখানি অ্যাট্রাক্টেড হয় বেশি, ঠিক আছে। আবার জন্য কালারিং এজেন্ট, কোটিং এজেন্ট অ্যান্ড ফ্লেভারিং এজেন্ট। এবার এই কালারিং এজেন্ট, কোটিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, কালারিং তো হলো একটা গেল। ফ্লেভারিং এজেন্ট আমরা হিসাবে কি ইউজ করবো বা টেস্ট এনহ্যান্সার হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি? এবার কেন রিকোয়ার পরে বলছে, শুধু জল দিয়ে গিলে খেলেও না, আরো অন্যান্য বিভিন্ন রকম ট্যাবলেটের ফর্মুলেশন রয়েছে। তা সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে এনহ্যান্স দ্য প্যালেটেবিলিটি, এনহ্যান্স দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য ড্রাগ, ঠিক আছে। তো সেখানে আমরা কি করবো? মেইনলি সুইট বেসড জিনিস আমরা ইউজ করি, যেমন কি কি থাকে? সুক্রোজ, সরবিটল, ম্যানিটল, দিস আর দ্য কমনলি ইউজড to increase the drug palatability or acceptability. আর কি কারণে টেস্ট এনহ্যান্সার ইউজ করে? যদি কোনো বিটারনেস থাকে, কোনো একটা পার্টিকুলার ড্রাগে যদি কোনো বিটারনেস থাকে সেটাকে মাস্ক করার জন্য, কোনো একটা হয়তো পাঞ্জেন্ট স্মেল রয়েছে বা অর্ডার রয়েছে, সেটা বেশ প্রবলেমেটিক, দ্যাট ক্যান প্রডিউস some sort of problem to the recipient, তাহলে that can be also minimized via using this, via using flavoring agent, ঠিক আছে। সেগুলো আমরা ইউজ করতে পারি। কোটিং এজেন্ট, কোটিং এজেন্ট কেন ইউজ করা হয়? why the coating agent is used? most common কারণ কি হবে? to protect a solid dosage from external environment and moisture, this is the most common. আর কি কারণে হতে পারে? যদি কোটিং এর কালার থাকে তাহলে দ্যাট ইজ ফর দ্য আইডেন্টিফিকেশন। টু মডিফাই দ্য রিলিজ প্রপার্টি অফ দ্য ড্রাগ, মডিফাইড রিলিজ মানে এবার বিভিন্ন রকম দেখবি ট্যাবলেটের পরে বা ওরাল ডোজেজ ফর্মের হবে, ধর ডিএসআর, যেমন ধর প্যান ডিএসআর কমনলি শুনে থাকবে। সাস্টেন ডিএসআর মানে ডি টা আলাদা, ডি ফর ড্রাগ ডম্পেটন, প্যান ডিএসআর যদি হয় ডি ফর ডম্পেটন, and SR means sustained release. Modified release MR, LA যদি লেখা থাকে that means long acting. Extended release XR ও লেখা থাকে, অনেক জায়গায় ER ও লেখা থাকে। PR means prolonged release, LA means long acting. There are different
নোমেনক্লেচার বিভিন্ন রকম রয়েছে, তার মানে মোটামুটি সবকটারই মানে হচ্ছে রিলিজ প্রপার্টিটাকে দে আর মডিফাই করে, দে আর নট ইমিডিয়েট। আই আর যদি অনেক জায়গায় লেখা থাকে দ্যাট মিনস কিছু কিছু ক্ষেত্রে হয়তো লেখা থাকে দ্যাট মিনস ইমিডিয়েট রিলিজ ফর্মুলেশন, ইমিডিয়েটলি রিলিজ করবে। তাহলে এই ফর্মুলেশন এইগুলো করার জন্য বাইরে কোটিং এর দরকার পড়ে, কোটিংটা দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ এলসি, এলসি তো ধর মন্টেয়ার এলসি যদি থাকে তারপরে এলসি মানে লিভোসেটজিন, লিভোসেটাইডিজিন, সেটজিন নয়, লিভোসেটাইডিজিন এলসি। এবার সব সময় ওরকম মানে তোকে দেখতে হবে কি আছে, কম্পোজিশন দেখতে হবে, তারপরে সেটা বুঝতে হবে, ঠিক আছে। যেমন এটা কম্বিনেশন রাখে, যেমন এটাই নেই, এটার নাম যেমন GB29SR, এসআর মিনস এখানে সাস্টেন রিলিজ, এখানে জিবি মানে গাবাপেন্টিন, ঠিক আছে, এই গাবাপেন্টিন না প্রিগাবালিন, সরি, ঠিক আছে। এবার এরকম বিভিন্ন নাম আছে, যেমন প্রেগাবিড এমি, সেখানে এমি মানে মিথাইল কোবালামিন, ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন অফ দ্য ড্রাগ সেটা ডিপেন্ড করে। যদি দেখি যে যেগুলো পিপিআই এর সাথে ড্রাগ ফর দ্য নজিয়া অ্যান্ড ভমিটিং এ ইউজ করা হয়, অ্যান্টিএমেটিক ড্রাগ, ডমপেরিডন, ডমপেরিডন অনেক জায়গায় সাস্টেন রিলিজ ফর্মুলেশনে থাকে, ঠিক আছে। তো আমাদের প্যানডিএসআর যেটা বলছিলাম, বা র্যাবলেট ডি বা র্যাবলেট ডিএসআর যদি থাকে, দেখতে হবে কি আছে। র্যাবলেট মিনস এখানে RAB থেকে র্যাবেপ্রাজল আসবে, আবার সবসময় যে মানে মিল থাকে তা নয়, তবে কন্ট্রোল রিলিজ যদি বিসোপ্রোলল ট্যাবলেট থাকে, কঙ্কর বলে একটা ট্যাবলেট আছে, দ্যাট ইজ ফর বিসোপ্রোলল ট্যাবলেট, তারপরে লেখা থাকে COR, কিছুই নেই, COR মিনস এখানে কন্ট্রোল রিলিজ, COR মিনস কন্ট্রোল রিলিজ। তো এইরকম ডিফারেন্ট নোমেনক্লেচার থাকে, সেগুলো পড়ে বুঝে নিতে হবে, পেছনে এর পেছনে যে ইনফরমেশনটা থাকে সেটা পড়লে বোঝা যায় কোনটা মানেটা কি করছে। আর সবসময় হ্যাপি ডি বলেও একটা পিপিআই কোম্পানি র্যাবেপ্রাজল থাকে, তার মানে এখানে নামের কোনো মিল আছে না, নামের মিল নেই, কিন্তু ডি ফর ডমপেরিডন এটা বোঝা যাচ্ছে, এটা ডিপেন্ডিং অন নেম, মানে এটার কোনো একদম ফর্মুলা নেই, ঠিক আছে। যে পেছনে দেখে আর নাম দেখে বুঝতে হয় কোনটা কন্ট্রোল রিলিজ, কোনটা সাস্টেন রিলিজ, কোনটা লেখা থাকে। তাহলে একটা হলো রিলিজিং প্রপার্টি, আরেকটা যেটা করে কোটিং এজেন্টের আরেকটা কাজ, একটা হলো রিলিজিং প্রপার্টিটাকে মডিফাই করতে পারে, একটা হলো আইডেন্টিফিকেশন পারপাসে ইউজ করতে পারে, অ্যান্ড ফর দ্য প্রোটেকশন ফ্রম দ্য এনভায়রনমেন্টে ইউজ করতে পারে, অ্যান্ড টু সাপ্রেস দ্য কোটিং করে দিলে কি হয়, অনেক সময় ধর সুগার কোট করে দেওয়া হলো, তাহলে বাইরে সুগারের লেয়ার, সেটা করতে করতে যদি কেউ পেশেন্ট সোয়ালো করে নেয় তাহলে কি হবে, ভেতরে দেখা গেলো একটা পাঞ্জেন্ট টেস্ট আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের একটা পাঞ্জেন্ট টেস্ট, একটা অর্ডার, একটা স্মেল রয়েছে, দ্যাট মে বি নজিয়েটিং টু দ্য পেশেন্ট, দ্যাট মে প্রডিউস নজিয়া অ্যান্ড ভমিটিং টু দ্য পেশেন্ট। তাহলে সেক্ষেত্রে সুগার কোট করে দিলে প্রথমে খেতে খেতে যদি গিলে নেয় হয়ে গেল, তাহলে যেটা হচ্ছে সাপ্রেস দ্য অর্ডার অ্যান্ড সাপ্রেস দ্য স্মেল, সাপ্রেস দ্য পাঞ্জেন্ট টেস্ট অর ব্যাড টেস্ট। তাহলে এইগুলো হচ্ছে কালারিং, কোটিং, ফ্লেভারিং বল যাই হোক, এগুলোর এটাই কাজ। কিন্তু কোটিং করলে প্রবলেমটা কি, যদি সুগার কোট করা থাকে দ্যাট নিডস টু বি ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ না করলে হবে না, বাইরে নাহলে চিনি গলে যাবে, চিনি গলে গেলে ক্রিস্টালাইজেশন থেকে একটু ক্যারামেলাইজ হয়ে গেলেই চিটচিট করবে হাতে, প্রবলেমেটিক, ঠিক আছে, সেটা হতে পারে। ট্যাবলেটের বা ওরাল ডোজেজ ফর্মের বাল্ক বড় হয়ে যাবে অনেকটা ট্যাবলেটটা। আরেকটা যেটা পড়ে লঙ্গার টাইম ফর ডিসইন্টিগ্রেশন, লঙ্গার টাইম রিকোয়ার্ড ফর অ্যাকশন, ঠিক আছে, এটা একটা কোটিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ। এর কোটিং গুলো কি কি দিয়ে করা হয়, কোটিং এ জেনারেলি এজেন্ট থাকে হাইড্রক্সি প্রোপাইল মিথাইল সেলুলোজ থাকে, হাইড্রক্সি প্রোপাইল সেলুলোজ, মিথাইল সেলুলোজ, ক্যালসিয়াম অ্যাসিটেট থ্যালেট, দিস আর দ্য সব কেমিক্যাল নাম, কমনলি এটাকে বলা হয় ক্যালসিয়াম অ্যাসিটেট থ্যালেটকে বলা হয় শেল্যাক, SHELLEC, শেল্যাক। এছাড়া পলিইথিলিন গ্লাইকল এগুলো ইউজ করা হয় অ্যাজ এ কোটিং এজেন্ট। এবার এই কোটিং এজেন্টগুলো যে মডিফাইড রিলিজ করা হয় কি করে, কোটিংগুলোর ভেতরে লেজার যে তার যে লেয়ারটা থাকে সেখানে লেজার ড্রিলড কিছু অ্যাপারচার থাকে, লেজার ড্রিলড অ্যাপারচার
for releasing of the drug or releasing of the active ingredient or active substance of the drug. ঠিক আছে, যদি দেখিস metformin, that is the most commonly used, one of the very popular and one of the most effective drug, that is metformin. যারা ডায়াবেটিস পেশেন্টকে দেখেছিস বা আশেপাশে বা এরপরে যখন পড়বি, মেটফরমিনের রিলিজে বিভিন্ন রকম ড্রাগ আছে। তার মানে কিছু জিনিস পাবি যেগুলো মেটফরমিন এসআর ফর্মে পাওয়া যায়। এসআর মিন সাস্টেইন রিলিজ, অনেকক্ষণ ধরে রিলিজ করবে। তাহলে তার গায়ে একটা কোটিং রয়েছে, কোটিং এর ভেতরে কিছু লেজার ড্রিল, দেয়ার আর সাম লেজার ড্রিলড অ্যাপারচার মেজার করা রয়েছে, and through this aperture drugs are released into the intestine, then it get absorbed and distributed in the blood, through the blood. ঠিক আছে, তাহলে সেখানে কিছু লেজার ড্রিলড অ্যাপারচার রয়েছে। তাহলে এইখানে যেটা প্রবলেম হয় যে ডিসঅ্যাডভান্টেজ কোটিং ট্যাবলেটের কি, যদি কোটিং, ইফ দ্য কোটিং ইজ নট প্রপারলি ডান, তাহলে কি হতে পারে, যদি প্রপারলি ডান না করা হয় পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কি হতে পারে, যদি অ্যাপারচার ছোট হয় তাহলে কি হবে, ড্রাগ হয়তো পুরো রিলিজ করলো না, বা দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ রিলিজ দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর কন্ট্রোলিং এ কন্ডিশন অর প্রডিউসিং থেরাপিউটিক এফেক্ট, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট হতে পারে যদি কম হয়। যদি বেশি বড় হয় তাহলে কি হবে, ইফ দ্য অ্যাপারচার্স আর মোর দ্যান রিকোয়ার্ড সাইজ, এক্সেসিভ অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইজ রিলিজড, তাহলে থেরাপিউটিক এফেক্ট তো পাবো না, দ্যাট মে প্রডিউস সাম অ্যাডভার্স এফেক্ট অর সাইড এফেক্ট অর টক্সিক এফেক্ট তৈরি করতে পারে, মেবি। অনেক সময় যদি ইফ দ্য অ্যাপারচার্স আর নট প্রপারলি ডান, তাহলে কি হতে পারে, ড্রাগ ক্যান নট বি রিলিজ সামটাইম অ্যান্ড দ্যাট ইজ ডাম্পড, ড্রাগ কোনো রিলিজই হলো না, পুরোটাই ট্যাবলেটটাই অনেক সময় ডিফিকেশনের সময় বেরিয়ে যায়, অনেকের ক্ষেত্রে এরকম জিনিসপত্র হয়। এটা কমনলি, মোস্ট কমনলি দেখা যায় যে কোটেড ট্যাবলেটে, সাস্টেন রিলিজ ট্যাবলেট, এই যে রেজার ড্রিল চারিদিকে যে একটা লেয়ার থাকে সেইটার প্রপারলি মেনটেন করা হয়নি বলে। তাহলে দিস আর দ্য প্রবলেমস, অ্যাডভান্টেজও আছে কিছু, ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু এইরকম ট্যাবলেট প্রপার্টি ইউজে, ট্যাবলেট ইউজে। নেক্সট যেটা হচ্ছে যে ক্যাপসুল, ক্যাপসুল ফর্মুলেশন। ক্যাপসুল কি জিনিস, ক্যাপসুল দেখেছিস তো, ট্যাবলেটের থেকে ক্যাপসুল ডিস্টিংক্ট। ক্যাপসুল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ক্যাপসুল। এবার ট্যাবলেটের নতুন নতুন কিছু টেকনোলজি হচ্ছে, ট্যাবলেট ইন ট্যাবলেট ফর্ম, লেয়ার ট্যাবলেট, দ্যাট ইজ দ্যাট প্রডিউসিং, কি বলবো, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির খরচ আরও বেড়ে যায়, সেখানে কস্ট এফেক্টিভনেস হয়তো কিছুটা হলেও কমে যায়। ঠিক আছে, কম্বিনেশন ড্রাগ সেখানে লেয়ার্ড ইউজ করা হয়। লেয়ার্ড আইডেন্টিফিকেশন কি হয়, কালারিং দেখে। অনেক সময় দেখবি যদি এরকম থাকে, দুটো ড্রাগ যদি থাকে তাহলে ইয়েতে দেখবি দুটো কালার, দেয়ার আর টু কালার্স অন এ সিঙ্গেল টাইপের, মেবি সাদা, ওয়ান ইজ হোয়াইট অ্যান্ড অ্যানাদার ইজ মেবি পিঙ্ক থাকে, দ্যাট রিপ্রেজেন্ট টু ডিফারেন্ট ড্রাগ প্রেজেন্ট ইন টু ডিফারেন্ট লেয়ার্স। ঠিক আছে, দুটো দুদিক থেকে আলাদা আলাদা করে রিলিজ হয়ে থাকবে, তাহলে সেগুলো, সেটা একটা লেয়ার ট্যাবলেট ইন ট্যাবলেট ফর্ম, মানে একটা কোরে একটা ট্যাবলেট রয়েছে, অ্যান্ড দিস কন্টেন্ট সাম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর অ্যাক্টিভ সাবস্টেন্স অ্যান্ড ইট ইজ র্যাপড অ্যারাউন্ড বাই অ্যানাদার সাবস্টেন্স, সেটাকে টোটালটা একটা ট্যাবলেট হলো, দ্যাট ইজ আ ট্যাবলেট ইন ট্যাবলেট ফর্ম। কোরে হয়তো আরেকটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে, দ্যাট ইজ ট্যাবলেট ইন ট্যাবলেট ফর্ম অর ক্যাপসুল ইন ক্যাপসুল ফর্ম, এরকম কিছু ব্যাপার স্যাপার রয়েছে। নেক্সট হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলটা কি থাকে, ক্যাপসুলের সাথে ট্যাবলেটের পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাবলেট অ্যান্ড ক্যাপসুল। ক্যাপসুলে একটা জিলাটিন কভার থাকে, দেয়ার ইজ সাম জিলাটিন কভার, ওপরে মেইনলি জিলাটিন দিয়ে তৈরি হয়। জিলাটিনের মধ্যে, এই জিলাটিন কভারের মধ্যে active ingredients are placed that can be used with single active ingredient, একটা active ingredient দিয়ে ইউজ করতে দিতে পারে, অথবা মাল্টিপল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ক্যান অলসো বি ইউজড। যদি দেখিস কোনো ক্যাপসুল, এখানে রয়েছে একটা ক্যাপসুল, এই হচ্ছে ক্যাপসুল এর ফর্মুলেশন গুলো। ঠিক আছে, এর ক্যাপসুলের মধ্যে দেখবি বিভিন্ন রকম, যদি সিঙ্গেল ড্রাগ থাকে তাহলে তো একরকম, জেনারেলি সিঙ্গেল ড্রাগে ক্যাপসুল খুব কম হয়, খুব কম। মাল্টিপল ড্রাগ যদি থাকে তাহলে যেমন
পিপিআই এর সাথে যদি ডমপেরিডন কম্বিনেশন আছে, মোস্ট কমন ফর্মুলেশন হচ্ছে, ডোজেজ ফর্মুলেশন হচ্ছে ক্যাপসুল, 2 ড্রাগ। মোস্ট কমনলি কিন্তু ক্যাপসুলটাই ইউজ হয়। তাহলে 2 ড্রাগ কম্বিনেশনে অনেক ক্ষেত্রে ক্যাপসুল ইউজ করা হয়। তাহলে ক্যাপসুল ইউজ করার অ্যাডভান্টেজ কি? ক্যাপসুলের ভেতরে দুটো ড্রাগ, ইফ দে আর নট কম্পেটেবল টু ওয়ান আনাদার, আশেপাশে কন্ট্যাক্টে থাকলে প্রবলেম হতে পারে। দে ক্যান ইনফ্লুয়েন্স নেগেটিভলি টু দ্য এফেক্ট অফ আদার ড্রাগ, অর দ্যাট মে কি বলবো যে কেমিক্যালি অল্টার করতে পারে, বা এনি টাইপ অফ শর্ট অফ মডিফিকেশন যদি হয়, দ্যাট মে হার্মলি অ্যাফেক্ট, হার্মলিও বলতে পারিস, অর দ্যাট ডাজ নট প্রডিউস, দ্যাট উইল নট প্রডিউস সাম থেরাপিউটিক বেনিফিট টু দ্য রেসিপিয়েন্ট। সেরকম ড্রাগকেও কিন্তু ক্যাপসুলে ইউজ করা যায়। কিভাবে ইউজ করা যায়? দ্যাট ইজ এই যে এখানে যে ছোট ছোট গ্র্যানিউলস গুলো তৈরি করা হয়, গ্র্যানিউলস আর কোটেড উইথ সাম মেটেরিয়ালস, সো দ্যাট 2 ড্রাগ ক্যান নট কাম ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। ঠিক আছে, একটা শেল করে দেওয়া হলো, বাইরে একটা শেল। তাহলে দুটো যদি শেল থাকে, দুটো শেল বাইরে লাগছে, that does not produce any effect, but if the drug gets in contact with others, that produces problem। তাহলে সেই ক্ষেত্রের জন্য এই রকম ক্যাপসুল ইউজ করতে পারি, সিঙ্গেল ইউজ করতে পারি, যদি মাল্টিপল ড্রাগ ফর্মুলেশন থাকে তাহলে ইউজ করতে পারি। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ দ্য ক্যাপসুল। আর এটা কি, বাইরে দেয়ার ইজ সাম জিলাটিন কভার থাকে, এর মধ্যে আর কি কি এজেন্ট থাকে, কিছু হার্ডেনিং এজেন্ট থাকে, জিলাটিনকে হার্ড করার জন্য জিলাটিন দেয়, একদম একটুখানি সেমি সলিড একটা ইয়ের মতো হয়, তো সেটা হার্ডেনিং এজেন্ট ইউজ করা হয়। কালারিং এজেন্ট, একদিকে কালার রয়েছে একদিকে নেই, কালারিং এজেন্ট ইউজ করা হয়। প্রিজারভেটিভস, দেয়ার ইজ সাম প্রিজারভেটিভস ইজ অলসো ইউজড ইন দ্য ফর্মেশন অফ ক্যাপসুল। তাহলে এইটা হচ্ছে দিস আর দ্য হার্ড শেল ক্যাপসুল। আরেকটা হয় দেয়ার ইজ সাম সফট শেল ক্যাপসুল, সফট সেল ক্যাপসুল। তাহলে হোয়াট আর দ্য, এবার সফট সেল ক্যাপসুলের মধ্যে মোস্ট কমন অ্যাডভান্টেজ, এটা তো নয়, বিভিন্ন রকম হার্ড সেল ক্যাপসুল প্রচুর পাবে। সফট সেল ক্যাপসুলের এক্সাম্পল কি আছে দেখবি, জেনারেলি ভিটামিন ই, ইভিয়ন বলে পাওয়া যায়, কমনলি সবুজ রঙের পাওয়া যায়। যদি কখনো কারো ঠান্ডা লেগে থাকে, কার্ভল প্লাস দিয়ে যদি কেউ ইয়ে করে থাকে, ভেপার নিয়ে থাকে, স্টিম ইনহেল করে থাকে অ্যালং উইথ কার্ভল প্লাস, দ্যাট ইজ অলসো সফট জিলাটিন ক্যাপসুল। ভিটামিন ডি যেটা পাউডার ফর্মে বললো, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবেল ইন দ্য সফট সেল ক্যাপসুল। ভিটামিন ডি ক্যাপসুল দিলে সফট সেল ক্যাপসুলই আসবে। এরকম দিস আর দ্য সফট সেল ক্যাপসুল। ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ক্যাপসুল? অ্যাডভান্টেজ এক হচ্ছে, টু নন মিসেবল ড্রাগস অর টু ড্রাগস যেটা একটা অপরের কন্ট্যাক্টে আসলে প্রবলেম করতে পারে, সেই ড্রাগ আমরা ক্যাপসুলে ইউজ করতে পারি। হার্ড শেল ক্যাপসুলে ধরনের, হার্ড শেল ক্যাপসুলে উই ক্যান ইউজ অলসো লিকুইড ফর্মেশন ড্রাগ। লিকুইড ফর্মে যদি ড্রাগ এটার ভিতরে থাকে, উই ক্যান অলসো ইউজ, যেটা উই ক্যান নট ইউজ ইন দ্য ট্যাবলেট ফর্ম। ট্যাবলেটে কিন্তু আমরা সবসময় সলিড ডোজেজ ফর্মে ইউজ করতে হবে। উই ক্যান নট ইউজ এনি লিকুইড ফর্মুলেশন in the tablet form, but we can use liquid form or pasty material or thick oil type material in the capsule form, but we cannot use in these forms of drug in the tablet form. Tablet dosage form কিন্তু we cannot use this. তাহলে সেটা একটা ক্যাপসুল ফর্মের অ্যাডভান্টেজ আছে। তাহলে এইখানে কিছু ভেহিক্যাল প্রপার্টি, মানে ভেহিক্যাল মানে যেগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা বিভিন্ন রকম ইউজ করি, তার মধ্যে একটা লিকুইড ফর্মুলেশনের জন্য উই হ্যাভ টু ইউজ পলিইথিলিন গ্লাইকল আমরা ইউজ করি। ঠিক আছে, পলিইথিলিন গ্লাইকল। নেক্সট আরেকটা হচ্ছে, অনেকের ক্ষেত্রে যেটা হয়, ট্যাবলেটের থেকে ক্যাপসুল সোয়ালো করতে অনেকের ক্ষেত্রে সুবিধা হয়। এটা সাবজেক্ট টু সাবজেক্ট ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ধরে নিতে পারিস। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ক্যাপসুলটা ইজি টু সোয়ালো হয়, কারো কারো ক্ষেত্রে হয় না। এবার ট্যাবলেট ক্যাপসুল এই দুটো সলিড ডোজেজ ফর্মেরই প্রবলেম হলো, উই ক্যান নট ইউজ দিস টাইপ অফ দ্য ড্রাগস ফর দ্য চিলড্রেন্স অ্যান্ড উই ক্যান নট ইউজ দিস টাইপ অফ দ্য ড্রাগস ফর দ্য এক্সট্রিমলি ওল্ডার পারসন, যাদের ক্ষেত্রে হয়তো কোনো রকম ইসোফেজিয়াল প্রবলেম আছে, ডিসফেজিয়ার প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আমরা এই টাইপের সলিড ডোজেজ ফর্ম ইউজ করতে বেশ অসুবিধা হয়।
কোমাটোস পেশেন্ট বা আইসিইউ পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা সলিড ডোজেজ ফর্ম ইউজ করতে পারি না, উই ক্যান নট ইউজ দিস টাইপ অফ ড্রাগ। নেক্সট যেটা আছে পাউডার ফর্ম। এবার পাউডার ফর্ম বিভিন্ন রকম হয়, একটা হচ্ছে বলতে পারি বাল্ক পাউডার, বাল্কে অনেকটা পাউডার পাওয়া যায়। বাল্কে কি পাউডার পাওয়া যায়? হোয়াট আর দ্য ড্রাগস available in the bulk powder form? বাল্ক পাউডারে কেন পাওয়া যায়? যে টু সাম এক্সটেন্ট ডোজ যদি এদিক ওদিক হয়, ইফ দ্য ডোজ ইজ সামটাইমস টেকেন slightly higher or slightly lower, that do not produce any harm to the patient, সেই কারণে আমরা বাল্ক পাউডার ইউজ করি। যে 1 চামচের জায়গায় হয়তো 1.5 চামচ হয়ে গেল, বা কারো চামচের মাপটা একটু সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, কেউ এটাকে বলে পুরো চামচ, কেউ এটাকে বলে পুরো চামচ, ঠিক আছে, টিস্পুন ফুল, হিপ আপ, এরকম বিভিন্ন রকম ইউজ করা হয়। তাহলে কাদের ক্ষেত্রে এটা অসুবিধা হবে না? কোন ড্রাগের ক্ষেত্রে এগুলো তো অসুবিধা হবে না? সেগুলো জেনারেল কমনলি যেটা হয় বাল্ক পাউডার হিসেবে ইউজ করে, দ্যাট ইজ ল্যাক্সেটিভস। ল্যাক্সেটিভসের মধ্যে কি হচ্ছে? ইসফাগুলা হাস্ক, মানে এই সবগুলোর ভুসি, ঠিক আছে, কমনলি বিভিন্ন রকম পাওয়া যায়। বা এনি টাইপ অফ ল্যাক্সেটিভ স্টুল সফেনার যেগুলো পাউডার ফর্মে ইউজ করা হয়, দোজ আর অল বাল্ক পাউডার। টু সাম এক্সটেন্ট ডোজ চেঞ্জেস হলে দ্যাট ডু নট প্রডিউস এনি হার্ম টু দ্য রেসিপিয়েন্ট, ঠিক আছে। that do not produce any harm to the patient, ঠিক আছে। তাহলে তাদের ক্ষেত্রে বাল্ক পাউডার। আর এটা হচ্ছে ডিভাইডেড পাউডার। ডিভাইডেড পাউডার কখন ইউজ করা যায়? পাউডারের সুবিধা কি? ডিভাইডেড পাউডার মানে অল্প অল্প ডোজে অল্প অল্প পাউডার ইউজ করা। কেন ট্যাবলেট বা ক্যাপসুল ইউজ না করে আমি ডিভাইডেড পাউডার ইউজ করছি? ইফ দ্য অ্যামাউন্ট কোনো একটা পার্টিকুলার থেরাপিউটিক ডোজের কোনো একটা অ্যামাউন্ট যদি এমন একটা হয়ে যায় যে দ্যাট exceeds the size of the tablet or capsule that can be swallowed, তখনই আমরা এই পাউডার ফর্মে যাই। পাউডার ফর্মে কি হয়? তখন সুইটেবল সলভেন্টের সাথে আমরা এটা গুলে নিলাম, বা সুইটেবল একটা ভেহিকেল তৈরি করে সেটার সাথে আমরা অ্যাডমিনিস্টার করতে পারি। উই ক্যান অ্যাডমিনিস্টার দ্য ড্রাগ উইথ সুইটেবল ভেহিকেল। ইন কেস অফ, ও বললো ভিটামিন ডি পাউডার বলেছিল, ভিটামিন ডি পাউডার উই ইউজ অ্যালং উইথ মিল্ক commonly a suitable vehicle. সুইটেবল ভেহিকেল, ঠিক আছে, এটা কমনলি ইউজ করা হয় ভিটামিন ডি এর ক্ষেত্রে। তাহলে এই যে ডিভাইডেড পাউডার, আরেকটা পাওয়া যায় দ্যাট ইজ দ্য ডাস্টিং পাউডার। ডাস্টিং পাউডার কি হলো? ডাস্টিং পাউডার মানে যেখানে যদি অনেক সময় এক্সটার্নাল যদি কোনো উন্ড হয়, টু সাম এক্সটেন্ট অ্যান্টিবায়োটিক্স কিছু আছে, সেগুলো ডাস্টিং পাউডার হিসেবে ইউজ করা হয়। অ্যান্ড পাউডারের অ্যাডভান্টেজ কি? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং পাউডার? easy to dilute, easy to dissolve, আর বিকজ অফ গ্রেটার সারফেস এরিয়া, বিকজ অফ, তাহলে তাদের অ্যাকশনটা র্যাপিড হওয়ার চান্সেস অনেক বেশি, ঠিক আছে। এইটা গেল হচ্ছে তাদের পাউডারের ব্যাপার। এরপরে যেটা বললাম কিছু আছে যে দ্যাট আর ট্যাবলেট বাট মডিফাইড ফর্ম অফ ট্যাবলেট। এরকম কিছু ট্যাবলেট আছে, দিস আর কল্ড ডিসপার্সেবল ট্যাবলেট। ডিসপার্সেবল ট্যাবলেট মানে এটা ইট শুড নট বি টেকেন উইথ ওয়াটার, আমরা যেরকম সোয়ালো করে নিই, এটা সেরকম ভাবে করলে হয় না। ডিসপার্স, ইট শুড বি ডিসপার্সড ইন দ্য ওয়াটার বিফোর কনজিউমিং। মোস্ট কমনলি ডিসপার্সেবল ট্যাবলেট অ্যাড দেখেছিস? ডিসপ্রিনের অ্যাড দেখেছিস? ডিসপ্রিন কি করে? ডিসপ্রিনটা দিয়ে জলে দিয়ে দেয়, দ্যাট ইজ ডিসপার্সড ইন দ্য ওয়াটার, দেন ইট শুড বি টেকেন, ঠিক আছে। এটা যে দ্যাট ইজ দ্য ডিসপার্সিবল ট্যাবলেট। ডিসপার্সিবল ট্যাবলেটের শর্ট ফর্ম কি? ডিটি বলে লেখা থাকে। ডিসপার্সিবল ট্যাবলেট কাদের ক্ষেত্রে ইউজ করার সুবিধা হয়? বাচ্চাদের ক্ষেত্রে। কোন একটা ড্রাগ ফর্মুলেশন ট্যাবলেট ফর্মে রয়েছে, সেটা ডিসপার্সিবল যদি, ইফ দ্য ট্যাবলেট ইজ ডিসপার্সিবল, দ্যাট ইজ বিফোর দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইট ইজ ডিসপার্সড ইন দ্য ওয়াটার and then the liquid can be consumed, and that is helpful to the child.
বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে, বাচ্চাদের লিকুইড ফর্মুলেশন ইউজ করতে সুবিধা হয়। তাহলে ডিসপার্সেবল ট্যাবলেট। আর কি কি ট্যাবলেট আছে? এফারভিসেন্ট ট্যাবলেট। এফারভিসেন্ট ট্যাবলেট, এফারভিসেন্ট মানে জলে দিলেই দেখবি বাবলস ক্রিয়েট হয় প্রচুর। এরকম কোনো ফর্মুলেশন নাম বলতে পারো যেগুলো জলে দিলে বাবলস? ইনো। এবার ইনোটা এরকম যদি ট্যাবলেট ফর্মে থাকে, এই ধরনের ইনোটা ট্যাবলেট ফর্মে আছে, এমন কোনো ফর্মুলেশন আছে যেটা আফটার দ্য গিভিং ইট ইন দ্য ওয়াটার ইট প্রডিউসেস বাবলস। এই বাবলস গুলো কেন হয়? বিকজ অফ রিলিজিং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে রিলিজ করে? সেখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর কিছু এর সাথে টার্টারিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড মিক্সড অবস্থায় থাকে। টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড অ্যান্ড some sodium bicarbonate is present in the effervescent tablet. Effervescent tablet কেন ইউজ করা হয়? Effervescent tablet ইউজ করা হয় to counteract the pungent odor or taste. ঠিক আছে, pungent odor or taste থাকলে এই কার্বন ডাই অক্সাইড এই এর ব্যাপারে এফারভিসেন্স দিয়ে এটাকে কাউন্টারঅ্যাক্ট করা যায়। আর এই যে কার্বন ডাই অক্সাইড ইউজ করছে, এটা খাওয়ার পরে কি হয়? দ্যাট প্রডিউসিং সাম কার্মিনেটিভ অ্যাকশন। ইট হেল্পস দ্য এক্সপালশন অফ দ্য গ্যাসেস ফ্রম দ্য আপার জিআই ট্র্যাক্ট, যেটা আমাদের বলে বেলচিং বলে, ইরাকশন বলে। ঠিক আছে, বেলচিং মানে কি এখানে আমাদের স্টমাকের ফান্ডাসে ওখানে জমে আছে কিছু গ্যাস ফর্মে। এবার সেটাকে যদি ভলিউমটা বেড়ে যায়, ইট ইজ এক্সপেলড through the upper GI tract. That is called ঢেকুরের যেটা ইংরেজি শব্দ, that is eruction. ইরাকশনে হেল্প করে, সেটা রিলিভ দ্য বেলচিং, রিলিভস দ্য ব্লোটিং সামটাইমস। ঠিক আছে, ইট অলসো প্রডিউসেস কার্মিনেটিভ অ্যাকশন। ইফারভিসেন্ট ট্যাবলেট। এরপর যেটা রয়েছে দ্যাট ইজ দ্য কল্ড মাউথ ডিসলভিং ট্যাবলেট। মাউথ ডিসলভিং ট্যাবলেট মিনস these are those tablets that easily dissolve in the saliva. The জিভের উপরে যে স্যালাইভা থাকে, that is enough for dissolving the drugs. তাহলে ড্রাগ যেই ডিসলভ হয়ে গেল, এখানে তো প্রচুর ব্লাড ভেসেলস রয়েছে, সেখান থেকে অ্যাবজর্ব হয়ে অ্যাকশন শুরু করে দিল। এবার মাউথ ডিসলভিং ড্রাগের অসুবিধা কি? যদি একটা মাউথ ডিসলভিং ড্রাগ দেওয়া হলো, তার সুবিধা কিছু আছে আর অসুবিধা কিছু আছে। মাউথ ডিসলভিং ড্রাগের অসুবিধা কি, সুবিধা কি আগে বল, কখন দেওয়া যেতে পারে? তাড়াতাড়ির থেকেও বড় জিনিস হচ্ছে সেটা সাবলিঙ্গুয়ালে, এটা তো হতেও পারে, যদি এদিক ওদিকে রাখে হতেই পারে, ঠিক আছে, সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। আর if the patients have some nausea or vomiting problem, nausea vomiting হচ্ছে, তাদের যদি জল দিয়ে গিলে খেলে যদি বমি হয়ে যায়, তাহলে drug is not useful for those. But if we can give mouth dissolving tablet to them, তাহলে কি হবে? It is absorbed, যেটা বলি onset of action তাড়াতাড়ি হবে, এদিক ওদিক দিয়ে বাইপাস করে বেরিয়ে যাবে, ফার্স্ট পাস মেটাবলিজম বাইপাস করে বেরিয়ে যাবে। তাহলে কি হবে? নজিয়া ভমিটিংকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য ড্রাগগুলো আমরা এগুলোতে ভাবে ইউজ করতে পারি মাউথ ডিসলভিং ট্যাবলেট হিসেবে। ঠিক আছে, তাহলে আমার জল দিয়ে ইট শুড নট বি টেকেন অ্যালং উইথ ওয়াটার। নিলে কোনো ক্ষতি নেই, বাট না নিলেও চলবে। ঠিক আছে, তাহলে ইট ডাজ নট রিকোয়ার এনি ওয়াটার ফর সোয়ালোয়িং, তাহলে লাগছে না, তাহলে নজিয়া ভমিটিংকে ইনডিউস করছে না ড্রাগটা। বা যে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ সোয়ালোড, দ্যাট ডাজ নট ইনডিউস নজিয়া অ্যান্ড ভমিটিং টু দ্য পেশেন্ট। এখানে হেলদি কোন ড্রাগগুলো ইউজ করা হয়? নজিয়া ভমিটিং এর জন্য ড্রাগগুলো কমনলি ইউজ করা হয়। যদি নাম দেখিস, ব্র্যান্ড নেমে দেখিস, অনডেমের নাম দেখবি অনডেম ডিটি নামে পাওয়া যায়। এবার ডিটি মানে এখানে ডিসপার্সেবল ট্যাবলেট নয়, এখানে কিন্তু মাউথ ডিসলভিং ট্যাবলেট বলা হয়। ঠিক আছে, আবার আরেকটা নামে পাওয়া যায়, দ্যাট ইজ স্টেমেটিল এমডি। এইটা মাউথ ডিসলভিং ট্যাবলেট, দুটোই মাউথ ডিসলভিং ট্যাবলেট, বাট এটা স্টেমেটিল এমডি, ইট ইজ এ ড্রাগ ফর দ্য ভার্টাইগো।
and vertigo sometimes associated with nausea and vomiting. Vertigo মানে মাথা ঘোরা, ঠিক আছে, লিটারালি মাথা ঘোরা, হ্যাঁ, মানে এরকম এরকম ঘুরতে হবে না, কিন্তু ওর সেন্সেশনটা হচ্ছে রিলিং সেন্সেশন হচ্ছে, দ্যাট ইজ কল্ড ভার্টাইগো। তাহলে ভার্টাইগোতে এমন যদি আমি কোনো ড্রাগ দিই যেটা that should be taken with water, it may induce some nausea and vomiting to the patient, and the drug that is taken is expelled out with the vomitus. তাহলে এদের ক্ষেত্রে কাউন্টারঅ্যাক্ট করার জন্য আমরা মাউথ ডিসলভিং ট্যাবলেট আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এছাড়া যেটা পরিচিত সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের ডিফারেন্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোরা ভালোই জানিস। আচ্ছা, মাউথ ডিসলভিং ট্যাবলেটের স্পেসিফিক রিকোয়ারমেন্ট কি? স্পেসিফিক রিকোয়ারমেন্ট হচ্ছে ইট শুড বি প্যালেটেবল, ইট শুড বি প্যালেটেবল, অর দ্য টেস্ট শুড বি অ্যাকসেপ্টেবল, নাহলে জিভে রাখতে পারবে না। জিভে রাখলে যদি ওটা দিয়ে বমি শুরু হয়ে যায় তাহলে তো অসুবিধা আছে, ওটা যদি প্রচন্ড তিতো হয় ফেলে দেবে, তাই তো। তাহলে ইট শুড বি অ্যাকসেপ্টেবল, তাহলে টেস্টগুলো সেরকম আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই গেল ডিফারেন্ট। এরপরে আরেকটা রয়েছে, দুটো আছে, একটা হচ্ছে এন্টারিক কোটেড ট্যাবলেট, একটা হচ্ছে চিউয়েবল ট্যাবলেট। তো হোয়াট ইজ এন্টারিক কোটেড ট্যাবলেট? Enteric coated tablet means some drugs produces gastric irritation, ঠিক আছে, কিছু ড্রাগ রয়েছে যারা গ্যাস্ট্রিক ইরিটেশন তৈরি করে, সেই ড্রাগগুলো যাতে গ্যাস্ট্রিক ইরিটেশন প্রডিউস করতে না পারে, দে আর কোটেড উইথ সাম মেটেরিয়াল, দোজ যে কোটিংটা হলো দ্যাট ইজ নট ব্রোকেন ইন দ্য গ্যাস্ট্রিক পিএইচ, ঠিক আছে। সেখানে গ্যাস্ট্রিক পিএইচে যে থাকে লেস দ্যান 4 পিএইচ বা পিএইচ 4 অ্যারাউন্ড 4 পিএইচে থাকে, সেইখানে গিয়ে কিন্তু সে ব্রেকডাউন হবে না। দ্য এক্সটার্নাল কোট ডাজ নট ব্রেক ইন দ্য গ্যাস্ট্রিক পিএইচ, সো দ্য ড্রাগ গোজ ইনট্যাক্ট থ্রু দ্য স্টমাক দিয়ে করে এরপরে নেক্সট it reaches in the alkaline pH and then the drug is released. So the drug cannot produce any gastric irritation, or in prolonged use it does not induce gastric ulcer or peptic ulcer disease. তাহলে সেই রকম কিছু ড্রাগকে আমরা ইউজ করতে পারি এন্টারিক কোটেড ট্যাবলেট হিসেবে। আর হচ্ছে আরেকটা কথা ইউজ করতে পারি এন্টারিক কোটেড ট্যাবলেট, ড্রাগ দ্যাট ইজ broken down in the gastric pH. Gastric pH যদি যায় ড্রাগটা, in contact with acid, drug is broken down, drug breakdown করে যায়, drug is absorbed in the altered form that do not produce any therapeutic effect। তখন আমরা কিন্তু এই ব্যাপারগুলো দেখতে হবে, যে তখন যদি আমরা এন্টারিক কোটেড ট্যাবলেট ইউজ করি, এন্টারিক কোটেড ট্যাবলেট যদি গ্যাস্ট্রিক পিএইচ এর মধ্যে দিয়ে ওকে যদি ইনট্যাক্টলি নিয়ে যায় অ্যালকালাইন পিএইচে, দেন দ্য ড্রাগ ইজ রিলিজড অ্যান্ড গেট অ্যাবজর্বড, তাহলে ড্রাগের থেরাপিউটিক এফেক্ট উইল বি প্রডিউসড অর উইল বি সিন, আদারওয়াইজ ড্রাগ ইজ ব্রোকেন ডাউন। যেমন ধর পেনিসিলিন আগে যে ফর্মুলেশনে ইউজ করা হতো, দ্যাট ইজ ইজিলি ব্রোকেন ডাউন ইন দ্য গ্যাস্ট্রিক পিএইচ, সেজন্য আগে পেনিসিলিন প্যারেন্টেরাল রুটে দেওয়া হতো, এন্টেরাল রুটে দেওয়া হতো না। পরবর্তীকালে মডিফিকেশন করে 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 এখন ওরালি পেনিসিলিন ইউজ করা যায়। পেনিসিলিন গ্রুপের ড্রাগ অ্যামোক্সিলিন is one of them. আর গেল কি চিউয়েবল ট্যাবলেট। চিউয়েবল ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? চিউয়েবল ট্যাবলেট মেইনলি ইউজ করা হয় অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজলের ক্ষেত্রে। দোজ আর ড্রাগ ফর ওয়ার্ম ইনফেস্টেশন, ওয়ার্ম ইনফেস্টেশনের জন্য অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল আর ইউজড, and these are chewable tablet. Chewable tablet পারপাসটা কি? This drug or this formulation does not contain any disintegrating agent, এখানে কোনো disintegrating agent থাকে না। তাহলে কি থাকে সেখানে? এই যে আমরা যে চিউ করছি, that act as disintegration, আমরা যে এই যে চিবাচ্ছি সেটাতেই কিন্তু ডিসইন্টিগ্রেশনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি পেশেন্টকে অলওয়েজ it should be advised to the patient, first chew the drug, then it is to be swallowed, নাহলে কিন্তু ডিসইন্টিগ্রেশনের প্রসেসটা স্কিপ করে যাবে।
drug will be released improperly or will not be released upon reaching the intestine or gastric বলতে পারি স্টমাক or ইয়েতে ইন্টেস্টাইনে গিয়ে কিন্তু ড্রাগ রিলিজ করবে না যদি চিউ না করা হয় or improperly রিলিজ করবে। তা দ্যাট ইজ চিউয়েবল ট্যাবলেট। তাহলে এই গেল তোদের সলিড ডোজেজ ফর্মের মধ্যে এদিকটা। এবার নেক্সট হচ্ছে লিকুইড ডোজেজ ফর্ম। লিকুইড ডোজেজ ফর্মে কি কি রয়েছে? সিরাপ মোস্ট কমন, আর ডিপেন্ডিং অন দ্য কিছু রয়েছে প্রিপারেশনের মধ্যে এটার মধ্যে একটা হচ্ছে সিরাপ, হ্যাঁ, ওআরএস। সলিউশন ইজ অ্যানাদার ফর্ম অফ লিকুইড ডোজেজ ফর্মুলেশন। ওআরএসটা নয়, সলিউশন। ওআরএস এর যে সলিউশনটা অনেক সময় ইউজ করা হয়, সলিউশন ইট ইজ এ ফর্ম অফ ডোজেজ। একটা হচ্ছে সাসপেনশন, একটা হচ্ছে ইমালশন, আর একটা ডিপেন্ডিং অন বলতে পারিস একটা বলে সিরাপ, আর যেগুলো হয় যেগুলো দেখতে পাবি এলিক্সির, ELIXIR, এলিক্সির বলে কিছু দেখতে পাবি, সিরাপ, এলিক্সির। আর হচ্ছে লিংটাস, LINCTUS, ঠিক আছে। আরেকটা যেগুলো হয় মেথড অফ এক্সট্রাকশনের উপর ডিপেন্ড করে কিছু লিকুইড ডোজেজ ফর্ম হয়, লিকুইড ফর্ম হয়। সেগুলোকে কি কি পাওয়া যায়, এগুলো এখন কম ইউজ হয়। তার মধ্যে একটা হচ্ছে টিংচার, TINCTURE, যেটা আগে টিংচার আয়োডিন ইউজ করা হতো, তার যে টিংচার নাম সেখান থেকে টিংচার। ইনফিউশন, ডিককশন অ্যান্ড এক্সট্রাকশন, ইনফিউশন, ডিককশন অ্যান্ড এক্সট্রাকশন, দিজ আর দ্য ডিফারেন্ট লিকুইড ডোজেজ ফর্ম। কি কি বললো, একটা হচ্ছে সিরাপ, এলিক্সির, লিংটাস, একটা হলো মেথড অফ প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, সেগুলো হচ্ছে ইনফিউশন, ডিককশন, এক্সট্রাকশন আর এক্সট্রাক্ট। আর এদিকে হচ্ছে ডিপেন্ডিং অন সলিউবিলিটি বলতে পারি, সেটা হচ্ছে সলিউশন, যেটা ওআরএস সলিউশন যদি হয় সলিউশন, তার সাথে ইমালশন অ্যান্ড সাসপেনশন। এবার কোনটার কি, প্রথমে হচ্ছে তোর সিরাপ। সিরাপ মানে কি? সিরাপ মানে হচ্ছে সেখানে একটা থিক ভিজিট বেস অফ সুক্রোজ থাকে, মানে মেইনলি সিরাপগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড মিষ্টি হয়, বিকজ অফ প্রেজেন্স অফ সুক্রোজ ইন হাই লেভেল, দে প্রডিউস এ থিক ভিসিড বেস, ঠিক আছে। এছাড়া এখন অন্যান্য মডিফায়েবল জিনিসপত্র ইউজ হয়, তার মধ্যে গ্লিসারিন ইউজ করা হয়, সরবিটল ইউজ করা হয়। কেন ইউজ করা হয় সুক্রোজ এই সিরাপের সাথে? অন্যান্য সিরাপের মধ্যে সুক্রোজ ছাড়া অন্যান্য কিছু, in case of diabetic patient that may increase the blood glucose level, or in case of pediatric age group that may produce some dental caries because of presence of sucrose। সেইটাকে মডিফাই করা হয়েছে, অনেকের ক্ষেত্রে সুগার ফ্রি SF নামে পাওয়া যায়, সুগার ফ্রি, সেখানে in place of sucrose they are using aspartame, যেটা একটা সুইটনার, বাট ইট ডাজ নট ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, সেখানে ইউজ করা যেতে পারে, ইউজ করা হয়। আমি বললাম এখানে সরবিটল ইউজ করা হয়, কোথাও কোথাও গ্লিসারিনও ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে লিংটাস। হোয়াট ইজ লিংটাস? লিংটাস মিন দ্যাট প্রডিউস সাম সুদিং এফেক্ট ইন দ্য থ্রোট বলতে পারি, ইন দ্য আমাদের মুখের ভেতরের যে মিউকোসা ইন দ্য মাউথ, সেখানে যদি ইউজ করা হয় সুদিং এফেক্ট প্রডিউস করার জন্য। লিংটাস, যার জন্য কিছু সিরাপের পেছনে, কাপ সিরাপে অনেক সময় লিংটাস টার্মটা থাকে, যা কমনলি যে নাম পাবি সেটা হচ্ছে গ্রিলিংটাস। লিংটাসটা মানে দ্যাট প্রডিউসেস সাম সুদিং এফেক্ট ইন দ্য থ্রোট অর ইন দ্য ওরাল মিউকোসা। সেখানে আলসারেশনের জন্য হতে পারে, বা সেখানে অন্য কোনো অসুবিধার জন্য বা ইরোশনের জন্য হতে পারে। সুদিং এফেক্ট মে হেল্প, ঠিক আছে, সেটা হচ্ছে লিংটাস। এবার গেল তোদের হচ্ছে এলিক্সির। এলিক্সিরটা কি জিনিস? এলিক্সির হচ্ছে ইট ইজ এ লিকুইড ডোজেজ ফর্ম দ্যাট কন্টেইন অ্যালকোহল অর হাইড্রো অ্যালকোহল। হাইড্রো অ্যালকোহল আর অ্যালকোহল কেন দেওয়া হয়? টু কাউন্টারঅ্যাক্ট দ্য পাঞ্জেন্ট অডর অর টেস্ট।
পাঞ্জের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে আমরা ডেলিভার করছি সেইটার টেস্টটাকে মাস্ক করার জন্য আমাকে অ্যালকোহল বা হাইড্রো অ্যালকোহল দিতে হচ্ছে, হাইড্রো অ্যালকোহলিক সলিউশনে সেটাকে প্রেজেন্ট করতে হচ্ছে বা সেটাকে অ্যাডমিনিস্টার করতে হচ্ছে। এটাই সেই জন্য সেটা হচ্ছে এলিক্সির। এলিক্সির যেমন আগে ডিজিটালিসের এলিক্সির পাওয়া যেত, এখন এগুলো পাওয়া যায় বলে আমার খুব একটা জানা নেই। হ্যাঁ, ডিজিটালি সিরাপ আমাদের ডিজিটালিসই এমনি খুব কম পাওয়া যায়, আর ডিজিটালিসের এলিক্সির পাওয়া যেত এক সময়। হ্যাঁ, এটা ওটা সেটা সলিড ডোজেজ ফর্ম, কিন্তু এটা লিকুইড ডোজেজ ফর্ম। এখানে অ্যালকোহল আর হাইড্রো অ্যালকোহল থাকছে। এখানে অ্যালকোহল আর হাইড্রো অ্যালকোহল থাকলে কি হবে? We should use a tightly capped bottle because alcohol is a volatile substance. If we put in normal air, alcohol will be evaporated. তাহলে সেটার এই ব্যাপারটা থাকবে না। একটা টাইটলি ক্যাপড বোতল আর এয়ার টাইট বোতলে রাখতে হবে, যেটা এফারভেসেন্ট ট্যাবলেটের ক্ষেত্রেও তাই। সেখানে যদি জল ঢুকে যায় এক্সটার্নাল ময়েশ্চার ক্যাচ করে কি করবে, ওখান থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজ করতে থাকবে। বিকজ অফ যার জন্য সোডিয়াম বাইকার্বনেট যদি খোলা রেখে দিই দেখবি ওয়াটার হাইগ্রোস্কোপিক তো বলে না, ওটাকে হচ্ছে হাইড্রোফিলিক প্রপার্টি বলতে পারিস। ঠিক আছে, গ্লিসারিন ইজ অ্যান হাইগ্রোস্কোপিক এজেন্ট। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট ওটা করে, সেটাও এফারভেসেন্ট ট্যাবলেটের ক্ষেত্রে এটা। আর এফারভেসেন্ট ট্যাবলেট শুড নট বি টেকেন উইথ ওয়াটার টু সোয়ালো করার জন্য কিন্তু এফারভেসেন্ট ট্যাবলেট নয়। ঠিক আছে, এইটা গেল হচ্ছে তোদের এলিক্সির। এছাড়া আরো কিছু এই রোজ ওয়াটার পাওয়া যায়, এগুলোকে বলে অ্যারোমেটিক। রোজ ওয়াটারটাকে ওটাকে কি বলে, এটা একটা আলাদা টার্মিনোলজি, একটা স্পিরিটস রয়েছে। এবার নেক্সট যেগুলো হচ্ছে একটা বললাম টিংচার। টিংচারও ইজ এ অ্যালকোহলিক অর হাইড্রো অ্যালকোহলিক মিক্সচার অর সলিউশন of a vegetable substance or chemical substance. যেমন টিংচার আয়োডিন, দ্যাট ইজ এ কেমিক্যাল, আয়োডিন ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স। এটার অ্যালকোহলিক, তার একটা অ্যালকোহল বেস থাকতে পারে অথবা হাইড্রো অ্যালকোহলিক বেস রয়েছে। ঠিক আছে, তার মানে টিংচার আয়োডিনের মধ্যে অ্যালকোহল রয়েছে অথবা হাইড্রো অ্যালকোহলিক সলিউশন, তার সাথে আয়োডিন রয়েছে। ঠিক আছে, দেয়ার ইজ প্রেজেন্স অফ আয়োডিন অলসো দেয়ার। নেক্সট হচ্ছে ডিককশন। ডিককশন কি জিনিস? এক্সট্রাকশনটা লাস্টে বলছি। ডিককশনটা কি জিনিস? ডিককশন মানে হচ্ছে কোনো ধর পার্টস অফ ট্রি, সেগুলোকে আমরা জলে ফুটালাম, ফার্স্ট বয়েল ইন ওয়াটার, দেন উই রিস্ট্রেইন দ্য ওয়াটার, যেটা হলো দ্যাট ইজ দ্য ডিককশন প্রসিডিওর। দ্যাট ইজ দ্য মানে এটাকে জলে যখন বয়েল করা হলো, যেটা ওখান থেকে কিছু হয়তো এক্সট্রাক্ট বেরিয়ে আসলো বা এরকম কিছু কেমিক্যাল সাবস্টেন্স ভেতর থেকে বেরিয়ে আসলো, এই যে প্রসিডিওরটা দ্যাট ইজ কল্ড ডিককশন। আর এটার লেস ইন্টেন্সিভ প্রসিডিওর হচ্ছে ইনফিউশন। ইনফিউশনটা কি জিনিস? ইনফিউশনটা মানে হচ্ছে যে জল গরম করা হয়ে গেল, দেন ইট ইজ প্লেসড অন টেবিল, দেন সামথিং ইজ অ্যাডেড। ইন কেস অফ টি, ফার্স্ট water is boiled in the 100-degree temperature, first boiled holo, then it is put it on a table and then tea is added. যেটা টিটাকে বলা হয় অনেক জায়গাতে বলা হয় টি ইনফিউশন। ঠিক আছে, এইটা হচ্ছে ইনফিউশন প্রসিডিউর। আর ডিককশনটা হচ্ছে এটাকে নিয়ে বয়েল করা হলো, বয়েল করার পর রিস্ট্রেন আউট করা হলো, দ্যাট ইজ দ্য ডিককশন। আর ইনফিউশন হচ্ছে আফটার reaching some certain point, then it is placed on the table and then something is added and কিছুক্ষণ পরে সেটাকে রিস্ট্রেন আউট করে নেওয়া হলো, দ্যাট ইজ দ্য প্রসিডিওর অফ ইনফিউশন। আর আরেকটা প্রসিডিওর রয়েছে মেইনলি যেটা ইউজ করা হয়, এক্সট্রাকশন। এক্সট্রাকশন মানে পার্টিকুলার সলভেন্ট ইজ অ্যাডেড, পার্টিকুলার সলভেন্ট ইজ অ্যাডেড টু দ্য পার্ট অফ সাম ট্রিজ হতে পারে আর পার্ট অফ অ্যানিমালস হতে পারে। আর অ্যানিমালস কেন আসছে? অ্যানিমালসের greatest example হচ্ছে insulin extraction from the bovine or porcine pancreas. In that case, these procedures are used, extraction procedure. Some solvents are added to them, then the যে আমাদের যেটা টার্গেট মলিকিউল থাকে, then that is extracted or then that is that produce soluble একটা সলিউশন তৈরি করলো, সেই সলিউশন then it is dried out and it is concentrated, পার্কুলেট করে কনসেন্ট্রেট করা হলো, যেই কনসেন্ট্রেট করা হলো then it is distilled।
ঠিক আছে, এই যে প্রসিডিওরটা হলো দ্যাট ইজ দ্য এক্সট্রাকশন প্রসিডিওর। তাহলে এইভাবে কিছু কিছু ড্রাগ আগে তৈরি করা হবে, এখন খুব কম করা হয়, এখন আর এগুলোতে সেরকম কিছু নেই। নেক্সট যেটা আছে তাদের সলিউশন। সলিউশন মিনস দ্যাট ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার, that is an homogeneous mixture and that does not precipitate when it is placed on a resting place. যদি কোনো একটা জায়গায় ইয়েতে রেখে দেওয়া হয়, অনেকক্ষণ রেখে দেওয়া হয়, সলিউশন কিন্তু প্রেসিপিটেট করে না, সলিউশন ডাজ নট প্রেসিপিটেট। ঠিক আছে, সেটার সাথে এবার নেক্সট হচ্ছে ইমালশন অ্যান্ড সাসপেনশন। হোয়াট ইজ ইমালশন অ্যান্ড হোয়াট ইজ সাসপেনশন? ইমালশন হচ্ছে টু নন মিসেবল লিকুইডস যখন ইউজ করা হচ্ছে, দেন দ্যাট ইজ ইমালশন। নন মিসেবল যেমন ওয়াটার অ্যান্ড অয়েল, দ্যাট ইজ নন মিসেবল। বাট যদি ওয়াটার অয়েল ইন ওয়াটার হয় তাহলে কি হবে, অয়েলস আর ব্রোকেন আপ ইন্টু মাল্টিপল স্মল ড্রপলেটস অ্যান্ড দে আর প্লেসড or they are scattered over a amount of water। সেটা এটা যেটা হলো they are not miscible, মানে একটা solution they are not producing solution, but oil is broken up into small droplets and they are surrounded by water, that is the emulsion। তাহলে ইমালশনের ক্ষেত্রে যেটা হয়, যদি কোনো একটা ইমালশন প্রিপেয়ার করতে হয় তাহলে সেখানে কিন্তু আমাদের একটা ইমালসিফাইং এজেন্ট, সামটাইমস ইমালসিফাইং এজেন্টস আর রিকোয়ার্ড। আর ইমালশনের ক্ষেত্রে আর সাসপেনশনের ক্ষেত্রে দেয়ার ইজ সাম কন্টিনিউয়েশন ফেজ অ্যান্ড একটা হচ্ছে ডিসপারশন ফেজ। যদি দেখা যায় অয়েল ইন ওয়াটার, এটা একটা ইমালশন, এখানে অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইজ দ্য কন্টিনিউয়াস ফেজ অ্যান্ড অয়েলটা যেটা হলো দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ডিসপার্সড ফেজ। ঠিক আছে, যেমন এগ ইয়ক ইজ অ্যান এক্সাম্পল অফ অয়েল ইন ওয়াটার, এই ওয়াটার ইন অয়েল ইমালশন। ওয়াটার ইন অয়েল ইমালশনের এক্সাম্পল হলো এগ ইয়ক। ঠিক আছে, এখানে তাহলে কন্টিনিউয়াস ফেজ যেটা হচ্ছে দ্যাট ইজ মেড আপ বাই অয়েল অ্যান্ড যেটা ডিসপারশন ফেজ দ্যাট ইজ মেড আপ বাই ওয়াটার। এখানে প্রতিটা ক্ষেত্রে কো ইমালসিফাইং এজেন্টগুলো কি করে আর ইমালসিফাইং এজেন্টগুলো কি করে, দ্যাট প্রডিউসেস সাম ব্যারিয়ার, বলতে ইন্টারফেজিয়াল ব্যারিয়ার, যে দুটো ফেজ সলিড এই কন্টিনিউয়াস ফেজ অ্যান্ড ডিসপারশন ফেজ দে আর প্রডিউসিং সাম ব্যারিয়ার বিটুইন দ্য টু ফেজেস, সো দ্যাট এই যে ছোট ছোট ড্রপলেটগুলো রয়েছে যেগুলো ডিসপারশন ফেজে যেগুলো রয়েছে দ্যাট ডু নট কোয়ালেস। কোয়ালেস করলে যে দুটো আলাদা লেয়ার হয়ে যাবে, যদি অয়েলগুলো একসাথে ক্লাম্প করে যায় তাহলে তো আলাদা লেয়ার হয়ে যাবে, তখন দে আর নট প্রডিউসিং ইমালশন, দ্যাট নট প্রডিউসিং এনি সাসপেনশন। সাসপেনশনের ক্ষেত্রে কি হয়, সাসপেনশনের ক্ষেত্রে একটা রকম লিকুইড কন্টিনিউয়াস ফেজ, লিকুইডটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজ অ্যান্ড তার মধ্যে সলিড পার্টিকেল যদি থাকে দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ডিসপারশন ফেজে। এটা যেমন হচ্ছে দুটোই লিকুইড, নন মিসেবল লিকুইড, এখানে হচ্ছে একটা লিকুইড একটা সলিড। ইমালশনের ক্ষেত্রে দেয়ার আর টু লিকুইডস, দোজ আর নন মিসেবল or they are not producing any solution, আর এখানে যেটা হচ্ছে they are not producing solution but they are non miscible, but one is solid and one is liquid, that is the suspension। তাহলে সলিউশন, সাসপেনশন, ইমালশন একটা রয়েছে, যেমন এটা দেখ মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে একটা সাসপেনশন। ঠিক আছে, সুক্রালোতে দেখবি অনেক সময় লেখা থাকে ইমালশন, এখানেও লেখা আছে এটা লিকুইড প্যারাফিন অ্যান্ড মিল্ক অফ ম্যাগনেসিয়া ওরাল ইমালশন, তার মানে এখানে লিকুইড লিকুইড রয়েছে, তাই তো, মানে একটা দুটো নন মিসেবল লিকুইডস। অ্যান্ড সেই জন্য যেটা বলা হয় যে যদি ঠিকঠাক মতো ইমালসিফিকেশন না হয় বা ঠিকঠাক ইমালসিফাইং এজেন্ট ইজ নট অ্যাডেড, তখন কি হয় উপরে ক্রিমিং আর ক্র্যাকিং হয়ে যায়, সলিড ফেজে যেগুলো রয়েছে সলিড ম্যাটার সেগুলো একসাথে কোয়ালেস করে যাবে, কোয়ালেস করে আলাদা একটা লেয়ার তৈরি করে যাবে। যদি ইন কেস অফ ইমালশন হয়ে যায় উপরে একটা লেয়ার তৈরি করবে, অয়েলের লেয়ার আর ওয়াটারের লেয়ার দিয়ে দুটো আলাদা হয়ে যাবে, দ্যাট ইজ নট মিক্সড হোমোজিনিয়াসলি। তাহলে দ্যাট ইজ দ্য ইমালশন, সলিউশন অ্যান্ড সাসপেনশন, সলিউশন। এবার অনেক সময় এই যে এই কালারের বোতল কেন ইউজ করা হয়, ধরে নে অ্যাম্বার কালারের বোতল কেন ইউজ করা হয়, সানলাইট গেলে কি হবে, they may produce some oxidative damage আর some preservatives are also there, হ্যাঁ, যাতে এগুলোকে শেলফ লাইফটা অনেকটা বাড়ানো যায়।
ঠিক আছে, এই গেল তাদের সলিড গেল, লিকুইড গেল। নেক্সট হচ্ছে গ্যাসিয়াস ডোজেজ ফর্ম। গ্যাসিয়াস ডোজেজ ফর্ম কখন অ্যাপ্লাই করা হয়? ফর একটা বলতে পারিস লোকাল ইউজ, একটা সিস্টেমিক ইউজ। লোকাল ইউজ কোথায় করা হয়, সিস্টেমিক ইউজ কোথায় করা হয়? গ্যাসিয়াস ইনহেলার। ইনহেলার কোথায় ইউজ করা হয়? ইনহেলার ফর দ্য ট্রিটমেন্ট অফ asthma and chronic obstructive pulmonary disease, or in short COPD. They are most common form, commonly use করা হয়। এছাড়া আর কোথায়, এটা তো হলো these are type of local use। রেসপিরেটরি ট্র্যাক্টে ডাইরেক্ট গিয়ে কাজ করছে। সিস্টেমিক ইউজ বলতে হবে কোনো গ্যাসিয়াস ড্রাগ ইউজ করা হয় ফর হোয়াট পারপাস? সিস্টেমিক্যালি ইউজ করা হয়। Anesthetic drugs are used for systemic purpose. Anesthetic drugs. বা COPD patient, এ তাদের অক্সিজেন স্যাচুরেশন, if the oxygen saturation falls below certain point, then we would like to give oxygen therapy, oxygen for systemic purpose। তাহলে সেটাও এই ইনহেলেশন দিয়েই দেওয়া হচ্ছে। এই ইনহেলেশন যখন ড্রাগ ইউজ করা হয়, এই যে এগুলো হচ্ছে ইনহেলার, তো ইনহেলেশন রুটে যখন ড্রাগ ইউজ করা হয় তখন কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কিভাবে ইনহেলেশন ড্রাগ ইউজ করবো, অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রপার্টি, এর ভেতরে কি আছে, এটা তো ক্যানিস্টার, ক্যানিস্টারের ভেতরে কি কি আছে, হোয়াট ইজ প্রেজেন্ট উইদিন দ্য ক্যানিস্টার, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যখন রিলিজ হয়, এই যে বেরোলো, এটা কি বেরোলো, হোয়াট ইজ দিস, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট তো ঠিক আছে, ও না পড়লে বলতে পারবে না। এই যে মিক্সচারটা বলো, দ্যাট ইজ অ্যান অ্যারোসল। Aerosol is an gaseous suspension. এই যেটা রিলিজ হলো, দ্যাট ইজ অ্যারোসল। দিস ইজ অ্যান গ্যাসিয়াস সাসপেনশন। সলিড অর লিকুইড, এটা হচ্ছে ডিসপারশন ফেজ, অ্যান্ড কন্টিনিউয়েশন ফেজে কে রয়েছে, গ্যাস। গ্যাসিয়াস সাসপেনশনই হচ্ছে অ্যারোসল, ঠিক আছে। এছাড়া আর কি কি থাকে এখানে? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস রয়েছে। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ছাড়াও আর কি কি থাকবে? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ছাড়াও যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে দ্যাট ইজ অ্যান প্রোপেল্যান্ট। Propellant, which is propellant? What is propellant? Propellant are the substance that are required to provide the pressure that is required to expel the material that is contained within this canister, বা বলতে পারি বা ক্যানিস্টারের ভেতরে যেটা আছে সেটাকে এক্সপেল করার জন্য যে প্রেসার দরকার, সেই প্রেসারটা তৈরি করছে প্রপেল্যান্ট। প্রপেল্যান্ট হিসেবে কি কি ইউজ করা হয়? আর প্রপেল্যান্টের আরেকটা কাজও রয়েছে, অ্যালং উইথ আদার মেটেরিয়ালস। তো প্রপেল্যান্ট ছাড়া আরো অন্যান্য কিছুও রয়েছে। অ্যালং উইথ আদার মেটেরিয়াল, দে আর প্রডিউসিং দ্য ডিজায়ার্ড ফর্ম অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর দ্য ইনগ্রেডিয়েন্টস প্রেজেন্ট উইদিন দিস ক্যানিস্টার। ডিজায়ার্ড ফর্ম, এটা লিকুইড ফর্মে থাকতে পারে ভেতরে, বা গ্যাসিয়াস ফর্মে থাকতে পারে, সেটা ঠিক আছে। এবার ইয়ের প্রপার্টিটা কি? হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ প্রপেল্যান্ট? প্রপেল্যান্টের প্রপার্টি কি? প্রপেল্যান্টের প্রপার্টি হচ্ছে যে দে আর কম্প্রেসড অর লিকুইফাইড গ্যাসেস দ্যাট হ্যাজ প্রেশার, যেটাকে বলা হয় ভেপার প্রেশার, দ্যাট এক্সিডস দ্য নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার। এদের যে ভেতরে যে জিনিসগুলো রয়েছে, যে প্রপেল্যান্টের যে ভেপার প্রেশার, দ্যাট এক্সিডস দ্য নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে। এইটাই হলো প্রপেল্যান্টের মেন ক্যারেক্টারিস্টিক্স। প্রপেল্যান্ট হিসেবে কি কি ইউজ করা হয়? কার্বন ডাই অক্সাইড ইউজ করা যেতে পারে প্রপেল্যান্ট হিসেবে, ঠিক আছে। আর কি ইউজ করা যায়? ক্লোরোফ্লুরোকার্বন আগে ইউজ করা হতো, এখন ক্লোরোফ্লুরোকার্বন ইজ নট ইউজড। কেন ইউজ করা হয় না সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন? O3, because it affects the ozone layer, তাই না? সেই জন্য এখন আর সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন ইজ নট ইউজড নাওএডেজ। তার জায়গায় কি হয়, হাইড্রোফ্লুরোঅ্যালকেন ইজ সামটাইমস ইউজড, হাইড্রোফ্লুরোঅ্যালকেন, ঠিক আছে, প্রপেল্যান্ট হিসেবে ইউজ করা হয়। এছাড়া যদি দেখি যে প্রপেল্যান্ট আর কোথায় থাকে, যদি ডিওড্রেন্ট ইউজ করে থাকি তার ভেতরে প্রপেল্যান্ট থাকে, সেখানে কি কি থাকে? মিথেন, ইথেন, প্রোপেন,
butane, pentane, these are ingredients present. Carbon dioxide, nitrogen dioxide, nitrous oxide, these are present. ঠিক আছে, as a propellant within this type of canister, pressurized canister. ঠিক আছে, এবার দু টাইপের স্প্রে হয়, একটা এটা হচ্ছে একবার প্রেস করলাম, certain amount of drug is released or certain amount of content material is released. আরেকটা হয় continuous spray. কন্টিনিউয়াস স্প্রে, এটা যেমন অ্যারোসল বেরোচ্ছে মিটার সিঙ্গেল প্রেসে, সেখান থেকে ফোম মে বি রিলিজড অর সামটাইম লিকুইড মে বি রিলিজড হোয়েন উই প্রেস দ্য ড্রাগ, হোয়েন উই প্রেস দ্য ক্যানিস্টার। সেগুলো কোথায় দেখা যায়? কন্টিনিউয়াস স্প্রে দেখেছিস? এটা হচ্ছে মিটার্ড স্প্রে। দু রকম হয়, একটা সিঙ্গেল প্রেস, সার্টেন অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ অনলি রিলিজড, আর একটা হয় কন্টিনিউয়াস স্প্রে। কন্টিনিউয়াস স্প্রে কোথায় থাকে দেখেছিস? কোনো কন্টেইনার কন্টেইন ডিভাইস, কন্টিনিউয়াস মানে প্রেস করে যতক্ষণ প্রেস করে থাকবে ড্রাগ ইজ রিলিজড। কমনলি ইউজড যখন অ্যানালজেসিক স্প্রেগুলো এখন যেরকম হয়েছে, ভলিনি স্প্রে যেটা কমনলি ডাইক্লোফেনাক থাকে সেখানে, ঠিক আছে, সেখানে কন্টিনিউয়াস স্প্রে থাকে, মানে প্রেস করে থাকবি যতক্ষণ প্রেস, এখানে একবার প্রেস করে তুই যতক্ষণই থাক না কেন কিছুই বেরোবে না। এগুলোকে বলা হয় মিটার ডোজ, ওগুলোকে বলা হয় কন্টিনিউয়াস স্প্রে। এই যে কিছু হবে না, রিলিজ করবি আরেকবার প্রেস করবি তবেই আরেকবার বেরোবে। ঠিক আছে, একটা হচ্ছে মিটার স্প্রে, মিটার স্প্রে ডিভাইস, এটা হচ্ছে মিটার স্প্রে, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস স্প্রে ডিভাইস। ঠিক আছে, এবার এটার মধ্যে এটা তো গেল, এবার হচ্ছে কি কি ডিভাইস রয়েছে। একটা এখানে রয়েছে, তাদের দুটো জিনিস দেখাবো, দুটো রয়েছে, আর একটা জাস্ট পড়ে নিস। এগুলো হচ্ছে, একটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার, এটাকে বলা হয় মিটার ডোজ ইনহেলার, হ্যাঁ, মিটার ডোজ ইনহেলার or pressurized meter dose inhaler, that is more accurate term, pressurized meter, PMDI, pressurized meter dose inhaler এটা। আর এটা রয়েছে ড্রাই পাউডার ইনহেলার। ড্রাই পাউডার ইনহেলারের জন্য এই দুটো জিনিস লাগে, ঠিক আছে, ড্রাই পাউডার ইনহেলার। তাহলে মিটার ডোজ ইনহেলার আর ড্রাই পাউডার ইনহেলারের মধ্যে, that releases the drug in the aerosolized form, ঠিক আছে, it requires propellant, it requires specific pressurized canister, or during application requires hand breath coordination, that is the most important part. এটা যখন অ্যাপ্লাই করা হবে এটার হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনটা লাগবে। হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন কাদের মধ্যে থাকবে না? এক্সট্রিমলি এক্সট্রিমস অফ এজেসের পেশেন্টদের মধ্যে কিন্তু হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন থাকবে না। যেমন বাচ্চাদের ক্ষেত্রে তাদের মিটার ডোজ ইনহেলার নেওয়াটা খুব ডিফিকাল্ট। আবার এদিকে খুব বয়স্ক লোক, যে ধর দোজ হু হ্যাভ পার্কিনসন, তাদের ধর প্রচন্ড পরিমাণে হাতে ট্রেমর হচ্ছে, তারা কিন্তু হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন ভালো হবে না। আরও যাদের ক্ষেত্রে প্রবলেম বিভিন্ন রকম, সিওপিডি হয়তো অ্যাডভান্স স্টেজে, তাদেরও হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বা যাদের ক্ষেত্রে হয়তো কগনিটিভ ডিফিকাল্টিস আছে, ঠিক আছে, লার্নিং প্রবলেম রয়েছে, কগনিটিভ ডেফিসিট রয়েছে, এল্ডারলি এজ গ্রুপে হতে পারে, তাদের ক্ষেত্রে হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন প্রডিউস করা ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তাদের ক্ষেত্রে এবার এর মধ্যে কি কি পার্ট থাকে সেটা একটু জেনে। ইট ইজ দ্য ক্যানিস্টার। এখানে কি কি থাকে? এখানে ক্যানিস্টার, এই যে বাইরের এটাকে বলা হয়, দিস ইজ দ্য এক্সটার্নাল পার্ট, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়েটার। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য অ্যাকচুয়েটার। আর এর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়েটার সিট। এর ভেতরে দেখবি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে একটা রয়েছে, একটা রিজ মতো রয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়েটার সিট। আর ভেতরে যদি আরেকটু ভালো করে দেখিস, হাতে দিয়ে দিচ্ছি যদি দেখিস, তাহলে একটা অরিফিসও রয়েছে, সেটাকে বলা হয় স্প্রে অরিফিস। আর এইখানটায় কি কি রয়েছে? এইখানে রয়েছে একটা মিটারিং ডোজ বা মিটারিং ভালভ। একটা ভালভ রয়েছে, দ্যাট ইজ আপন অ্যাক্টিভেশন, যখন অ্যাক্টিভেটেড হবে, when the metering valve is displaced or moved, it delivers a specific amount of the contained material, একটা স্পেসিফিক অ্যামাউন্টে রিলিজ করবে, দ্যাট ইজ দ্য ওয়ান্স মুভড অর ওয়ান্স অ্যাক্টিভেটেড অর ওয়ান্স ডিসলজড বলতে পারিস। বেশি কিন্তু রিলিজ করবে না, যেই প্রেশার রিলিজ করে দেওয়া হবে রিফার্ড ব্যাক টু ওন পজিশন। ঠিক আছে,
তাহলে এইটা হলো মিটার ডোজ ইয়ার, আর এটাকে বলা হয় মাউথ পিস। এটাকে মাউথ পিস, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়েটার, এটা ক্যানিস্টার, এইখানে ভেতরে রয়েছে অ্যাকচুয়েটার সিট, ভেতরে একটা রয়েছে স্প্রে অরিফিস। স্প্রে অরিফিসটা দেখতে হবে, একটু লাইট থাকলেই দেখতে হবে। স্প্রে অরিফিস, আর এটা হচ্ছে ভেতরে রয়েছে একটা মিটারিং ভালভ, ঠিক আছে, মিটারিং ভালভ। দ্যাট এই মিটারিং ভালভটা বসানো রয়েছে যে স্পেসিফিক অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ রিলিজকে এনশিওর করার জন্য মিটারিং ভালভটা বসানো রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে পার্ট অফ দ্য এমডিআই। এমডিআই এর মেন অসুবিধা কি? ইট রিকোয়ার্স হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন, রিকোয়ার্স, ঠিক আছে। আর এইটাকে মিনিমাইজ করার জন্য কি ইউজ করা হয়? স্পেসার ইউজ করা হয়। যাদের ক্ষেত্রে হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনটা প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এই স্পেসারটা ইউজ করা হয়। এটা হচ্ছে মাউথের এন্ড। হ্যাঁ, আবার স্পেসারের মধ্যে দু রকম ভাগ আছে, একটা হচ্ছে ভালভলেস স্পেসার আর একটা ভালভ উইথ ভালভ, সেরকম স্পেসারও রয়েছে, ঠিক আছে। এবার এইটার মধ্যে যখন এটাকে প্রেস করা হবে, ড্রাগ ইজ রিলিজড ইন দিস চেম্বার। পেশেন্টস আর অ্যাডভাইস টু ইনহেল। এখানে এই যে ভেতরের যে এয়ারটা রয়েছে, এয়ার দ্যাট ইজ মিক্সড উইথ সাম ড্রাগ অর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, সেই যে এয়ারটা রয়েছে সেটাকে এই দিক দিয়ে ইনহেল করতে হবে থ্রু মাউথ, ঠিক আছে। তাহলে এখানে হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন ইজ নট সো ইম্পর্টেন্ট যদি এটা ডাইরেক্টলি ইউজ করা হয়, বুঝা গেল? তাহলে এইটা হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনের জন্য যে এররগুলো হচ্ছে সেইটাকে কাউন্টার করার জন্য বা সেইটাকে মিনিমাইজ করার জন্য স্পেসার ইজ ইউজড, ঠিক আছে। এই স্পেসার খুলে পরিষ্কারও করা যায়, ঠিক আছে, মাঝে মাঝে উইকলি বা ইয়ে করে একবার করে পরিষ্কার করে নেওয়াটা উচিত, ঠিক আছে। দেখলে দেখে না মাউথপিসটা খুলে দেখ, ভেতরে একটা অ্যাকচুয়েটার সিট অ্যান্ড স্প্রে অরিফিস ইজ দেয়ার। স্প্রে অরিফিস ওইভাবে দেখতে হবে না, স্প্রে অরিফিস ওদিক দিয়ে দেখতে হবে, মাউথ পিস দিয়ে দেখতে হবে। স্প্রে অরিফিস, আর ওইটাকে বলা হয় অ্যাকচুয়েটার সিট, আর ওটা হচ্ছে ডোজ কাউন্টার। মেনলি মিটার ডোজ ইনহেলার গুলো অ্যাভেলেবেল ইন 120 ডোজ অর 200 ডোজ মোস্ট কমনলি। অ্যাকচুয়েটার সিট, স্প্রে অরিফিস, ক্যানিস্টার, অ্যাকচুয়েটার, মাউথপিস, আর ভেতরে থাকবে মিটারিং ভালভ, ঠিক আছে। মিটারিং ভালভটা তোরা দেখতে পাবে, এগুলো বলা হয় প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার। প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার। প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এইটা, এগুলোকে বলা হয় ড্রাই পাউডার ইনহেলার, ডিপিআই। অ্যাকচুয়েটার সিট, ক্যানিস্টার, স্প্রে অরিফিস, ভেতরে থাকবে মিটারিং ভালভ, আর ওদিকে হচ্ছে মাউথপিস। It is also a handheld device to deliver the drug via the inhalation route, ঠিক আছে। Drug is released and reaches to the upper large airway or the more advanced space like bronchioles upon deep inhalation, ঠিক আছে। ইনহেল করে বড় যদি ইনহেল করা যায় তবে এখান থেকে ড্রাগ গিয়ে, এটাকে বলা হয় ড্রাই পাউডার ইনহেলার। আর ড্রাই পাউডার ইনহেলারের জন্য এরকম একটা ডিভাইস ইজ রিকোয়ার্ড, সেটা বিভিন্ন রকম পাওয়া যায়, ঠিক আছে। ড্রাই পাউডার ইনহেলার, আর ড্রাই পাউডার ইনহেলারের জন্য যে হ্যাঁ হ্যাঁ সেটা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবারই বিভিন্ন রকম রয়েছে।
এবার হচ্ছে এর জন্য এরকম কিছু ক্যাপসুলস থাকে, ঠিক আছে, দিচ্ছি হাতে করে, এরকম কিছু ক্যাপসুলস থাকে, ঠিক আছে। দিট ইজ কল্ড ড্রাই পাউডার ডিপিআই, এটাকে বলা ড্রাই পাউডার ইনহেলার ডিভাইস, আর এটাকে ড্রাই পাউডার ইনহেলার ক্যাপসুলটা থাকে, দিস ইজ ক্যাপসুল। এবার ডিপেন্ডিং অন দ্য মেকানিজম, এটা বিভিন্ন রকম মেকানিজমের রয়েছে, কোথাও কোথাও দেখবি এরকম ভেতরে ঢুকিয়ে যেই লক করা হয়, ডিভাইসটা লক করা হয়, এই ক্যাপসুলটা মধ্যেখান থেকে স্ল্যাশড হয়ে যায়, দিয়ে তারপরে যে ড্রাগটা থাকে ড্রাগ ইজ রিলিজড ইন দ্য লোয়ার এরিয়াস, ঠিক আছে, দিয়ে তারপরে আপন ডিপ ইনহেলেশন যে একটা মিস্ট তৈরি হয়, এখানে খুব ফাইনলি পাউডার্ড ড্রাগস আর দেয়ার, হ্যাঁ, ড্রাগস ইজ পাউডার্ড ইন ভেরি ফাইন পাউডার। এবার যত জোরে ইনহেল করা যাবে সেটা অ্যারোসোলাইজড ফর্মে সেটা আমাদের এয়ারওয়েতে রিচ করবে, অ্যারোসোলাইজড ফর্ম, ইট ইজ কল ড্রাই পাউডার ইনহেলার, এই যে পাউডারটা ড্রাই পাউডার। এবার যেটা বললো কাশি, হ্যাঁ কাশি হতে পারে যদি ঠিকঠাক মতো ইনহেল না করা যায়, inhale যদি if the inhalation is not properly done or if the device is not properly maintained, not properly cleaned, if it is not placed in a cool dry place before use, ঠিক আছে, যদি ভেতরে কিছু ময়েশ্চার থেকে যায় তখন কিছু এই পাউডারগুলো ক্লাম্প করে যাবে, ক্লাম্প করলে কি হবে, দে আর প্রডিউসিং এ লার্জার পার্টিকেল, লার্জার পার্টিকেল যে হবে যেটা এয়ারওয়েতে যেই রিচ করবে, airway reach করে larger particle, they are producing cough if the device is not maintained properly, যদি properly maintained থাকে, properly cleaned up থাকে, যদি cool dry place এ ঠিকঠাক ভাবে রাখা হয়, if it is placed in cool dry place, then the cough is not likely to produce, ঠিক আছে, কিন্তু হতে পারে। These are the advantage of this drug. And what is the advantage of using this device over this? It does not require any hand breath coordination, হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন এটা লাগবে না, যতক্ষণ ইনহেল করবে ততক্ষণ যাবে, যে ইনহেল ছেড়ে দেবে ড্রাগ যাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন ইজ নট রিকোয়ার্ড। বাট ইফ দ্য ইনহেলেশন, যেটা হচ্ছে ইনহেলেশনের ইয়েটা খুব শর্ট, যাতে অ্যাডভান্স সিওপিডি পেশেন্ট, তাদের ক্ষেত্রে ইনহেলেশন করার ক্যাপাবিলিটি ভেরি লেস, ঠিক আছে, টোটাল লাং ক্যাপাসিটি হয়তো অনেক কমে গেছে, তাহলে তাদের তো ডিপ ইনহেলেশন হবেই না, and drug is not sufficient amount of drug is not reached to the upper airway and the lungs and the target area of action, তাহলে রিচ করবে, তাহলে that will produce ineffective drug use, টাকাই যাবে, কোনো that is not used, মানে that do not produce any therapeutic benefit, ঠিক আছে, this is the problem with dry powder inhaler, ঠিক আছে। আর the is device should be properly maintained, it should be cleaned once a week at least, যদি ভেতরে ড্রাগ গুলো জমে যায়, ড্রাগের পার্টিকেলস গুলো জমে যায়, দ্যাট শুড বি ক্লিন প্রপারলি। এবার এটা কিভাবে ইউজ করা হয়, যদি দেখিস ভেতরে রয়েছে একটা নিডল আছে, ঠিক আছে, এইখানটা একটা নিডল আছে, যেই এটা খোলা হয় এই নিডলটা রিট্র্যাক্টেড হয়ে যায়, দেন দ্য এই ক্যাপসুলটা ইজ প্লেসড, এরকম দেওয়া হয়। এবার যদি আমি এটাকে বন্ধ করি, তাহলে এখান থেকে নিডলটা রিট্র্যাক্টেড যেটা ছিল সেটা সামনে এসে পিয়ার্স করে দেবে ক্যাপসুলটাকে। এবার তারপরে এইখান দিয়ে ইনহেল করতে হবে, এইখান দিয়ে তলা এখানে এয়ার এন্ট্রির জায়গা রয়েছে, ইনহেল করলে ড্রাগ, এই যে পাউডার, এই পাউডার ফর্মে যে ড্রাগটা থাকবে, যেটা অলরেডি, এবার যদি এটা থাকতো এখানে, ইট ইজ ক্র্যাকড, এখান থেকে ড্রাগটা রিলিজ হবে, সেটা একটা মিস্ট তৈরি করবে, অ্যান্ড দেন আপন ডিপ ইনহেল করলে তখন সেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে পৌঁছাবে। এটা খুললেই বুঝতে পারবি এখানে একটা নিডল রয়েছে, যেই এটা দেওয়া হবে নিডলটা এটাকে ক্র্যাক করে দেবে। ওই ওপরে যেটা মাউথ পিস রয়েছে, ওইভাবে না, এইটা হচ্ছে মাউথ পিস, হ্যাঁ ওইটা মাউথ পিস, আর তলা দিয়ে এয়ার এন্ট্রি, নিচ দিয়ে এয়ার এন্ট্রির জায়গা রয়েছে, কতগুলো ছোট ছোট ওপেনিংস রয়েছে। এমনি করে কেন, বাতাস তো আর উপর থেকে নিলে বেশি, আর নিচ থেকে নিলে কম আসবে না, ওটা তো নিচ থেকে নিলেও আসবে, সাক না, ইনহেল করতে হবে, সাকলিং তো আলাদা, তো পেডিয়াট্রিক্স বাচ্চাদের হয়। ওটা অলরেডি পিয়ার্সড।
এবার এই যে ডিভাইসটা বিভিন্ন রকম ফর্মে হয়, এটা একরকম ফর্ম রিভলাইজার, এটা মানে সিপলার, রিভলাইজার, এটা এগুলো সবই সিপলার, ঠিক আছে। এবার ব্র্যান্ড ভ্যারিয়েশন, একটা নিডল আছে, ওটা যে এরকম এরকম করতে হবে তাহলে বোঝা যাবে নিডল রয়েছে একটা, নিডলটাই পিয়ার্স করে, হ্যাঁ ওই নিডলটা দিয়ে ওটাকে ব্রেক হয়, কোথাও কোথাও অন্যভাবে ব্রেক। নেবুলাইজার, এটা দেখেন, নেবুলাইজার ইজ এ ডিভাইস যেটা কি করে এয়ার অ্যান্ড অক্সিজেন, এয়ার অর অক্সিজেনকে যেটার সাথে কানেক্ট করা থাকবে, দ্যাট ইজ কম্প্রেসড ভায়া দিস মেশিন, অ্যান্ড দ্যাট ইজ কম্প্রেস করে কি হয়, একটা ছোট টিউব দিয়ে অনেকগুলো মাল্টিপল অরিফিসেস দিয়ে সেটাকে খুব জেটস অফ এয়ার পাস করানো হয়। জেটস অফ এয়ার যেটা থাকবে, জেটস অফ এয়ারটা ওখানে একটা রিজার্ভার থাকে, রিজার্ভার ফর ড্রাগ, একটা ড্রাগ মিক্সচার ইন দ্য নর্মাল স্যালাইন হতে পারে অথবা ডিস্টিল ওয়াটারে, এটা স্টেরাইল ড্রাগ প্রিপারেশন থাকবে, স্টেরাইল ড্রাগ প্রিপারেশন ওখানে রিজার্ভারে রাখা থাকবে, কম্প্রেসড এয়ার আর অক্সিজেনটা সেখান থেকে জেটে পাস করানো হয়, খুব স্পিডে, হাই স্পিডে পাস করানো হয়। তখন এই অ্যাটোমাইজার প্রিন্সিপালে ওই যখন এয়ার যাওয়ার সময় ওইখান থেকে ড্রাগগুলোকে পুল করে, অ্যান্ড দেন ইট ব্রেকস দ্য ওই সলিউশন ইন্টু মিস্ট অ্যান্ড প্রডিউসেস মিস্ট, ছোটো ছোটো ড্রপলেটসে ভাগ করে দেয়, যেরকম একটা অ্যারোসল তৈরি হয়, এখন এরকম একটা মিস্ট তৈরি হয়, মিস্ট, এই মিস্টটাই রেসপিরেটরি ট্র্যাক্টে পৌঁছায়, ঠিক আছে, রেসপিরেটরি ট্র্যাক্টে। এবার সেটা মনে ডাইরেক্টলি নেবুলাইজার থেকেও ইউজ করা যায়, অথবা ইট ক্যান বি ইউজড থ্রু এ মাস্ক, ঠিক আছে। এখানে হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনের কোনো দরকার থাকে না, বিকজ অফ জেটস অফ এয়ার পাসড through the reservoir of drug mixture and that draws the drug during passing through the reservoir, ঠিক আছে। খুব হাই স্পিডে যখন এয়ারটা যাচ্ছে তখন এটাকে নিচে থেকে ড্রাগগুলোকে নিয়ে উপরে ঢোকে যায়, ঠিক আছে। এটা হচ্ছে নেবুলাইজারের প্রিন্সিপাল, অ্যাটোমাইজার প্রিন্সিপালে কাজ করানো হয়, বুঝছে। তাহলে এইরকম তোদের ডিভাইস টুকটাক থাকবে, এইটা হচ্ছে মাউথ পিস, ঠিক আছে, এইটাখানে মুখ লেগে জোরে টানতে হবে। এবার এখানে কোনো হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনের দরকার হয় না, ঠিক আছে, কিন্তু রিকোয়ারমেন্ট অফ মেনটেনেন্স রিকোয়ারমেন্টটা কিন্তু দরকার হয়। মেনটেনেন্স ঠিকঠাক না করলে এখানে ড্রাগ জমতে থাকবে, যে এয়ার এন্ট্রির পয়েন্টগুলো থাকবে সেগুলো ক্লগ করে যেতে পারে, ভেতরে যদি ময়েশ্চার জমা থাকে তখন ময়েশ্চারগুলো কি করবে, তখন ক্লাম্প করে দেবে, যে ফাইনলি পাউডার্ড ড্রাগ প্রিপারেশন রয়েছে, দ্যাট ইজ প্রডিউসিং সাম লার্জার ক্লাম্পস অর গ্র্যানিউলস, অ্যান্ড আপন রেসপিরেশন কি হবে তখন দে আর প্রডিউসিং কাফ। দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ। আরেকটা হচ্ছে দোজ হু ক্যান নট ইনহেল ডিপলি, তাদের ক্ষেত্রেও এটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ নট রিচ টু দ্য টার্গেট এরিয়া অফ অ্যাকশন, বা টার্গেট এরিয়াতে পৌঁছাবে না, তখন কি হবে, তখনই প্রবলেম তৈরি হবে, মানে ইনসাফিসিয়েন্ট ইউজেজ, রিসোর্সটা নষ্ট হবে, টাকা পয়সা নষ্ট হবে, কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে। এবার সলিড ওরাল আর কি বলে সলিড ডোজেজ ফর্ম, লিকুইড ডোজেজ ফর্ম অ্যান্ড গ্যাসিয়াস, ঠিক আছে।